আমার মনে হয় এখন আমাদের সময় এসেছে ইয়াং জেনারেশনের কথাটা আরেকটু হয়তো বা পলিসি মেকিং বলেন বা রেগুলেশন মেকিং বলেন বা ইন ফিউচার প্ল্যানের জন্য বলেন, আমরা আরেকটু বেশি তাদেরকে গুরুত্ব দিতে পারি। আওয়ামী লীগের একজন লোক এসে যদি বলে, বাবা আমার এই বিপদে পড়েছি বা আমার এটা দরকার, নাহলে আমার ছেলেটা মেডিকেলে ভর্তি হতে পারছে না, অমুক পারছে না, তা আমি কি এটা করবো না? এই বিষয়টা নিয়ে কিভাবে কাজ করবেন বা ভেবেছেন কিনা কিছু এটা? তারা যদি এই বিষয়গুলোকে খুব মাথায় ডিপলি চিন্তা করতো যে আমাকে এটা করতেই হবে, যখন চেষ্টা করবে মানুষ তখন কিছু না কিছু হবে। আমি তো চেষ্টাই করি। সোশ্যাল মিডিয়ায় এরকম একটা ভাইব খুব যে মানে বিএনপি বোধহয় ইয়াং জেনারেশনকে কানেক্ট করতে পারছে না, আমার এরকম মনে হয়। এখনকার যে 18 বছর বা 35, ওরা তো বোঝার মতো অবস্থা তখন ছিল না। আমার শরীরে 163টা রাবার বুলেট ছিল 28 অক্টোবর। তো এখন আমার মাথায় কিন্তু 9টা রাবার বুলেট আছে, এখন আছে। দিস ইজ নর্মাল ফর আস। এটা দিয়েই জীবন চলতে হবে, এটা আর কিছু করার নেই। এই জিনিসগুলো আমি করতে চাই, এর বাইরে কিছু না। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাউন্টার ন্যারেটিভের আজকের পর্বে। আমার সঙ্গে আজকে দুজন গেস্ট উপস্থিত আছেন। আপনাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার বাম পাশে আছেন শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপি নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা 15 আসন থেকে নমিনি। এবং আমার ডান পাশে আছেন রিফাতুল ইসলাম খান। তার দুটি পরিচয়: এক, তিনি একজন পেশাদার পাইলট। আমাদের তরুণদের অনেকেরই একটা ড্রিম জব থাকে। আর তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি আমার বাম পাশে বসে শফিকুল ইসলাম মিল্টনের সন্তান। আসলে এই কম্বিনেশনটা করার পিছনে আমাদের দুটো উদ্দেশ্য ছিল। এক, একটা ছেলে সন্তান একজন রাজনীতিবিদের সন্তান হিসেবে, এবং গত 15 বছরের যে আসলে যে একটা সিনের মধ্যে আমরা ছিলাম, এখান থেকে আপনার কিছু পার্সপেক্টিভ নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মতো ইয়াংদের ভয়েসেস আপনি কতটুকু প্রেজেন্ট করতে পারছেন একজন রাজনীতিবিদের কাছে নন বায়াসড হিসেবে। আমরা এক্সপেক্ট করবো একটু কম বায়াস থাকলে ভালো হয়। তো কাকে দিয়ে শুরু করবো? ইউর উইশ। আচ্ছা, আমি মিল্টন ভাইকে দিয়ে শুরু হ্যাঁ, করছি। sure. কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। প্রচারণা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই প্রস্তুতি চলছে। এখন আমরা তো নির্বাচনের কাছাকাছি সময় চলে আসছে। তো আগে তো নির্বাচনগুলো হতো, জমজমাটভাবে প্রচার করতো দলীয় সকল রাজনৈতিক দলই তফসিলের পরে, তাই না? জি। এখন আমাদের তফসিল আশা করছি 8 থেকে 12 তারিখের মধ্যে। যা 11 তারিখের কথাও বলছেন কমিশন হয়তো থেকে। কেউ 8 থেকে 12 তারিখের মধ্যে এরকম, এর মধ্যে 11 তারিখের মধ্যে আছি। তো আশা করি আমরা ওই যে বিগত দিনের যে নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ, বা ওই নির্বাচনকে মানুষের জনগণের তেমনটা আগ্রহ ছিল না। তো এখন এই নির্বাচনটাকে অনেক চড়াই উতরাই পার করে মানুষ আদায় করেছে। তো আমরা তফসিলের বহু আগে থেকেই নির্বাচনী মাঠে প্রতিটা ওয়ার্ড এবং পাড়া মহল্লা, এর বাইরেও সামাজিক সংস্থাগুলো আছে, বাড়ি মালিক সমিতি, বিভিন্ন উন্নয়নমূলক সমিতিগুলো আছে, তাদের সাথে আমরা বিভিন্নভাবেই দীর্ঘ 4 মাস ধরেই আমরা কাজ করছি। এখনও আমাদের কাজ অব্যাহত আছে। তো এই সময় আমাদের হঠাৎ করে আমাদের যে প্রিয় নেত্রী, আমরা যাকে মা বলে ডাকি, আগে থেকেই অসুস্থ ছিলেন। তো হঠাৎ করে গত 1 সপ্তাহ যাবৎ তার শারীরিক অবস্থাটা বেশি অবনতি হয়েছে। সেই কারণে আমি আমার নির্বাচনী আসনের সকল নির্বাচনী প্রচারণা, সকল কর্মকাণ্ডগুলো আপাতত বাতিল করেছি। সেই বাতিলের আঙ্গিকে গত 1 সপ্তাহ যাবৎ আমরা আমাদের সাংগঠনিকভাবে প্রতিটি ওয়ার্ড, ইউনিট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় দোয়া মাহফিল প্রতিদিন নিয়তই আমরা করছি। হয়তোবা আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা মসজিদে 1-2বার যাই, তার বাইরেও প্রতি ওয়াক্তের নামাজের সময় মসজিদের ইমাম সাহেবরা তার জন্য দোয়া করছেন, এবং আমাদের দলীয় নেতাকর্মী যারা আছে তারা প্রতিনিয়তই প্রতিটা ওয়ার্ডে 5টা, 6টা, 7টা, 8টা করে প্রতিদিন করছে। আজকেও হয়েছে জুমার নামাজে আমার নির্বাচনী আসনের প্রতিটি মসজিদ মাদ্রাসায় আমি গতকালকেই এই মেসেজগুলো দেওয়ার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ একটু আগে খবর পেয়েছি সব জায়গায় দোয়া হয়েছে। এই আঙ্গিকে আমরা প্রচারগুলো করছি আর কি। তো আশা করি ম্যাডাম যদি আগামী যতটুকু শুনতে পারছি যে আগামী রবিবার দিন যদি লন্ডনের উদ্দেশ্যে যায়, তো সেক্ষেত্রে আমরা নতুন করে আবার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করবো আর কি।
তো তো ম্যাডামের বিষয়টা নিয়ে আমি জাস্ট একটু বলতে চাই যে ম্যাডামের বিষয়টা এরকম একটা ইউনিক জায়গায় আমাদের সবাইকে নিয়ে এসছে যে যেখানে দলমত নির্বিশেষে এবং সকল শ্রেণী পেশার মানুষকে আমরা দেখছি যে তার জন্য তারা দোয়া করছেন, তার জন্য তার শরীর যেন দ্রুত সুস্থ হয়ে তিনি যেন ফিরে আসেন আমাদের মাঝখানে। এই বিষয়টা নিয়ে সকলকে আমরা আসলে সমানভাবে কনসার্ন দেখাতে দেখেছি। তার যে ইউনিকনেসটা, এটা তো আপনারা হয়তো আরও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। দেখেন, আমি ম্যাডামের সাথে দীর্ঘ অনেক বছর কাজ করি একসাথে। ম্যাডাম আমাকে ব্যক্তিগতভাবে চিনে জানে, আগে হয়তো একসময় চিনতেন না। যখন তার খুব সান্নিধ্যে একদম সামনাসামনি যখন একটা মানুষ বছরের পর বছর থাকে, তখন কিন্তু যে কোনো মানুষের জিজ্ঞেস করে ওকে। তো এমনিভাবে গত ফেসিজমের আমলে ম্যাডাম যখন লন্ডন থেকে চিকিৎসা শেষ করে এসে প্রতিদিন সপ্তাহে 4 দিন 5 দিন হাজিরা দিতেন, মনে আছে আপনাদের? জি জি। তখন কিন্তু আমি সবসময় ম্যাডামের গাড়ির পাশে থাকতাম, একদম উনি যে বাম সাইডে বসতেন, বাম সাইডের গ্লাসের সামনে আমি সহ আমার অনেক সহকর্মীরা থাকতেন। তো ওনাকে আমি দেখেছি, আমি ওই হাজিরা চলা অবস্থা ম্যাডামের গাড়ির চাকার নিচে পা আমার চলে গেছিল, তারপরে ওখানে পাও ভেঙেছিল, দীর্ঘদিন আমি বেড রেস্টেও ছিলাম। তো আজকে ওনার এত কিছুর পরে এত ত্যাগ নির্যাতন জনগণকে ফেলে কিন্তু উনি কোথাও যায়নি, তাই না? জনগণের পক্ষে থেকে উনি তার নিজের ব্যক্তিগত লাভকে পিছনে ঠেলে দিয়ে জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। আরও অনেক কারণ আছে, এই বিভিন্ন কারণে আজকে এই শেষ বেলায় এসে সারা বাংলাদেশের মানুষ এমনিভাবে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এটা কিন্তু তার কর্মী হিসাবে আমাদের জন্য একটা বিরাট পাওনা মনে করি যে আমরা একটা, আমাদের সিদ্ধান্তটা সঠিক ছিল যে বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তো আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কী কারণে মারা গিয়েছে, তাকে কী কারণে হত্যা করেছে সবাই জানে বাংলাদেশ। ওই সময় দলকে, আমাদের ম্যাডাম তো কোনো রাজনীতিবিদ ছিলেন না, ওই দলের হাল ধরে উনি একটা শূন্য জায়গা থেকে আজকে এই দলটাকে কোথায় নিয়ে আসছে এটা আপনারা সকলে জানেন, বাংলাদেশের মানুষও জানে। আমি এমন কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী কিংবা সরকারি কর্মচারী, পেশাজীবী, আলেম ওলামারা কারো মুখ থেকে আমি এই পর্যন্ত শুই নেই বেগম জিয়ার সম্বন্ধে একটা নেগেটিভ একটা আচরণ কিংবা কথা। তো এই কয়েকদিন যাবৎ দেশ বিদেশ সকল জায়গায় যেভাবে তার জন্য দোয়া করছে, আমরা তো একবার মনেই করেছিলাম হয়তো বা উনি নেই, এরকম একটা গুজব, একটা সব শোনা যাচ্ছিল সব। তো আমি ব্যক্তিগতভাবে চিন্তা করলাম যে ওষুধ আর ডাক্তার পাশাপাশি সবচেয়ে যিনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন রব্বুল আলামিন, এই কোটি কোটি মানুষের দোয়ায় এখনও পর্যন্ত আমাদের মাঝে রেখেছেন। তো বাদবাকি আমাদের যেই, আমি একজন এমপি প্রার্থী, আমি ইলেকশন করব ধানের শীষ নিয়ে। আমারও তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যে আমার জীবনের প্রথম বিএনপি থেকে নমিনেটেড হলাম, আমি আশা করি ঢাকা 15 আসনে আমি ইনশাআল্লাহ বিপুল ভোটে জিতব। তো এই যে জেতার পরে আমি কার কাছে যাব? পার্টি লিডার। আমি জিতার পরে নিশ্চয়ই যার সাথে দীর্ঘদিন আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে এই পর্যন্ত বড় করেছে, রুটস লেভেল থেকে ওয়ার্ড, থানা, মহানগর, সেন্ট্রাল, উনি না চাইলে কি হতে পারতাম? উনি আমার কাজের মূল্যায়ন করেছে। তো আমি তো ফার্স্ট নির্বাচনে জেতার পরে আমি অবশ্যই চাইব যে আমার ম্যাডামের কাছে গিয়ে আমি অন্ততপক্ষে তার থেকে দোয়া নিয়ে আসি। ম্যাডাম দিয়েছেন, আমি আপনার কাছে আবার আপনার আমানত ফিরে দিতে এসেছি। আমি অন্ততপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটুকুই কামনা করি, অন্ততপক্ষে কিছুদিনের জন্য হলেও নির্বাচন পরবর্তীকাল পর্যন্ত উনি বাংলাদেশের এই চিত্রটি উনি যাতে নিজ চোখে দেখে যেতে পারে। আমার মতো অনেক নেতাকর্মীকে উনি স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছেন, তারাও একই প্রত্যাশা করে। আমরা আশা করব যে বেগম খালেদা জিয়া যেন আমাদের সঙ্গে আরও বেশি দিন থাকেন। আমি এ পর্যায়ে আপনাকে আবার একটু ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আসলে অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের জন্য কিছুটা সময় দিয়েছেন। সো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
তো একটু তো গুরু গম্ভীর আলাপ দিয়ে আসলে আমরা শুরু করলাম আজকে। আপনার কাছে আসি। আপনার একটা ক্যারিয়ার অপশন যেটা কোয়াইট ডিফারেন্ট, আপনি নিজে যেটাতে আছেন কোয়াইট ডিফারেন্ট, মানে এটা ইটস লাইক আ হাই রিস্ক হাই গেইন থিং। আমি যেভাবে আসলে অন্তত দেখি, যদি আপনি কমার্শিয়াল ফ্লাইটস পরিচালনা করেন আর কি, বাট স্টিল মানে এটা কি আসলে ওয়াজ ইট এ চাইল্ডহুড ড্রিম, নাকি এটা বড় হয়ে একটা টাইমে আসলে আপনার মধ্যে এটা বিল্ড হয়েছে, বা কি, হাউ উড ইউ ডেসক্রাইব? ধন্যবাদ আপনাকে। চাইল্ডহুড ড্রিম এক্স্যাক্টলি বলা যাবে না, আসলে চাইল্ডহুড এরকম কোনো ড্রিম ছিল না। বাট বড় হয়ে কি, আমি যেমন আমার কলেজ হচ্ছে বিএফ শাইন কলেজ, সো মানে বাংলাদেশ এয়ারফোর্সের কলেজ। প্রক্সিমিটি হচ্ছে। হ্যাঁ, সো আমি ওই মানে কলেজে পড়াশোনা, আর আমাদের বেজের পাশেই হচ্ছে ওই মানে ফাইটার বেস ছিল আর কি মেনলি। প্লাস হচ্ছে ওইখানে সব এয়ারফোর্স, মানে অলওয়েজ ওই ফাইটার দেখতে 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 মানে আই ডোন্ট নো, জাস্ট বিকেম লাইক ইট। তারপরে এইচএসসি এক্সাম শেষ করার পরে আমি মানে চিন্তা করছি মানে হোয়াট টু ডু। এখন নর্মালি সবাই গিয়ে ওকে গ্র্যাজুয়েশন করবে, এই করবে ওই করবে। সো ওইটা চিন্তা করতে করতে মানে আমারও ওই রকম যে একদম এটাই করতে হবে এরকম কোনো কিছু না। ইভেন আমার বাবাও আমাকে তখন বলতেছিলেন যে মানে ওয়াই ডোন্ট ইউ ডু ইট, বিকজ মানে ওনারও হয়তো বা ওইরকম ইচ্ছা ছিল না যে আমি জাস্ট অফিসে যাবো সকালবেলা 5টার সময় চলে আসবো রেগুলার করে, আই ডোন্ট নো। দেন আই সেড ওয়াই নট। সো ওইটা করতে করতে আসলে শুরু হয়ে যাবে। ইটস ডিফারেন্ট, দ্যাটস ইট। ইটস ডিফারেন্ট, ইটস ভেরি রেয়ার, বিকজ এখনো এত বড় মানে আমাদের দেশে মানে বাই পপুলেশন তো বিগ কান্ট্রি। I think hardly we have only 1,000 pilots, and এর মধ্যে আসলে অ্যাক্টিভ আছে মনে হয় হার্ডলি 350 in a population of 20 crore almost. So 1000 yeah. trained pilots and 300 মাত্র অ্যাক্টিভ। মানে এর আগে হচ্ছে মানে যারা আছেন অনেক মানে কেউ এক্সপায়ার হয়ে গেছেন, কেউ রিটায়ার করেছেন, বাট স্টিল দি নাম্বার very less, because aviation industry in Bangladesh is very small. Country itself is small, and it's directly connected to your economy, how big it is. So, but it's growing. হ্যাঁ, So বাট that's আমরা একটা টাইমে দেখেছিলাম, আপনি যদি আমি অবভিয়াসলি ফিল্ড এক্সপার্ট এই সাথে, আমার বলাটা জাস্ট বাইরে থেকে দেখে বা ধারণা প্রসূত, যে একটা টাইমে আমরা দেখলাম দেশে বেশ কয়েকটা এয়ারলাইন্স বন্ধ হয়ে গেল। আমি তখন খুব বেশি বড়, আমি ইউনিভার্সিটিতে আসার আগে, আরো বেশ আগে। তো তখন যতটুকু দেখে বুঝতাম যে জিএমজি বন্ধ হয়ে যাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, তখন বন্ধ। আমি বেসিক্যালি কি বুঝেছি যে একটা কোম্পানি যেটা বেশ নাম ডাকছিল বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ তার মানে শেয়ার মার্কেটে টিকতে পারছে না, প্রফিট মেক করছে না, সো আলটিমেটলি সে হচ্ছে। আবার বেশ কিছুদিন ধরে এটাও শুনলাম যে ওকে, সো এখনো সেম অবস্থা, টিকিট প্রাইসেস আর ভেরি হাই, সো এখানে আসলে ব্যবসা করাটা ফিজিবল না। বাট আবার দেখলাম আমরা বেশ কয়েকটা নতুন কোম্পানি বাংলাদেশের মার্কেটে, এবং তারা ভালোই করছে। যেমন অ্যাস্ট্রার কথা যদি বলি, বা আরো 2-1টা আছে। সো মানে এই যে মানে আমি বাইরে থেকে দেখে আরো কনফিউজড হচ্ছে যে এটা মানে প্রতিদিন কি শিফট হচ্ছে সিচুয়েশন। সো হোয়াটস দিস অ্যাবাউট? Now, situation has become better nowadays এখন, because economy has grown, so purchasing power বাড়ছে মানুষের, এটার কারণে হচ্ছে। বাট দ্য প্রবলেম ইজ রেগুলেটরি প্রবলেম আমাদের এই জিনিসটা। যেমন দ্যাটস ওয়ান থিং আই অলওয়েজ থিঙ্ক, যে আমার যদি মানে কখনো কোনো প্রকার মানে ইফ আই হ্যাভ ইন মাই পাওয়ার টু ইনফ্লুয়েন্স সামথিং ইন দ্য পলিসি মেকিং অ্যাট লিস্ট, আই ওয়ান্ট টু ডু ইট। আমাদের রেগুলেটরি অনেক মানে কথা বলছে। হ্যাঁ, because it is a highly regulated place everywhere in the world, because risk মানুষের লাইফ এখানে জড়িত। বাট স্টিল আমাদের পাশের দেশ বলেন বা অন্যান্য দেশ বলেন, ইটস ভেরি লাইক অপারেটর ফ্রেন্ডলি রেগুলেটর। বাংলাদেশের রেগুলেশনটা আসলে খুবই কি বলবো, বিজনেস করার জন্য না। সো এখানে আমার চার্জেস অনেক বেশি, অ্যান্ড ইট বিকামস ভেরি ভেরি এক্সপেন্সিভ টু রান দিস বিজনেস। সো আসলে সবাই পেরে উঠতে পারে না, এটাও একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আসলে ইন্টেনশনটাও দেখতে হবে। আর বাংলাদেশের দেখা গেছে এভরি টাইম পাওয়ার শিফট করে, তখন সবার ফার্স্ট ইফেক্টটা হয় হচ্ছে এভিয়েশন ইন্ডাস্ট্রি থেকে, বিকজ দ্য ওনার্স বলেন আর যাই বলেন হাইলি কানেক্টেড। বাট এটা আস্তে আস্তে এখন ঠিক হয়ে যাবে আমার কাছে মনে হয়, বিকজ নাও লাইক কারেন্ট যারা আছেন এখন যারা মোটামুটি আছে দে আর মোর প্রফেশনালস। সো এখন হোপফুলি সামনের দিকে একটু বেটার হবে। বাট আমার মনে হয় রেগুলেশন নিয়ে অনেক জায়গা আছে কাজ করার।
ইট হ্যাজ টু বি মোর ফ্রেন্ডলি। থ্যাংক ইউ ভাইয়া, আবার আপনার কাছে আসবো। আপনি যে পয়েন্টটা শেষ করলেন, রেগুলেশন, নিয়ম কানুন, নীতি, এই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই ভাইয়া। যে প্রশ্নটা হচ্ছে এরকম যে টিপিক্যালি যেরকমটাই হোক না কেন, থিওরি তো হচ্ছে একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে দেশের আইন কানুন, নিয়ম নীতি ইত্যাদি বানানো। এর মধ্যে আমাদের দেশে যেহেতু আসলে সিচুয়েশনটা একটু ভিন্ন, বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে, পাকিস্তানে, ইন্ডিয়াতে আমরা আমাদের সংসদ সদস্যের কাছ থেকে আরও অনেক বেশি কিছু এক্সপেক্ট করি। আমার উন্নয়ন কাজের জন্য আমি এক্সপেক্ট করি, আবার ধরি যে আমার হয়ে সংসদে কথাও বলবে ইত্যাদি। সব কিছু মেনেই আমরা যতদূর জেনেছি যে আপনার আসনে খেলার মাঠ, মানে স্কুল কলেজের বাইরে কোনো খেলার মাঠ নেই। তো ঢাকাতে তো এমনিতেই জায়গার স্বল্পতা, তার উপরে যেখানে খেলার মাঠ নেই, কিন্তু আপনি যে দলের প্রতিনিধিত্ব করেন, যে দলের হয়ে নির্বাচনে অংশ নেবেন, সেই দলের প্রমিস হচ্ছে একদম মহল্লায় মহল্লায় খেলার মাঠ করা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে জোর দেয়া ইত্যাদি। এবং এই জিনিসটা তো আসলে আমাদের জন্য মানে ব্যক্তি জীবনেও খুব গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা নিয়ে কীভাবে কাজ করবেন, বা ভেবেছেন কিনা কিছু এটা নিয়ে? আমি এই বিষয়গুলো কঠিনভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে, ঘন্টায় ঘন্টায় যখন আমি এলাকায় যাই, যেগুলোকে আমরা উঠান বৈঠক, মত বিনিময় সভা বলি, ওখানে একই প্রবলেমগুলো আমি ফেস করি। ওখানে কিছু জেএনজি থাকে, ইয়াং ম্যান, তারা বেশি এই কথাগুলো বলে, এবং পাশাপাশি তাদের গার্ডিয়ান যারা আছে, অভিভাবকরা, মা বাবারা একই কথা বলে যে আমাদের বাচ্চারা তো খেলতে পারে না। আবার নতুন করে পাশাপাশি খেলার মাঠের পাশাপাশি বলছে শিশু পার্ক, বাচ্চাদের যাতে একটা পার্ক থাকে, সকাল সন্ধ্যা গিয়ে একটু ইয়ে করতে পারবে। আসলে আমার যেই ভৌগোলিক অবস্থান, ঢাকা 15, আপনারা একটু খোঁজ নেবেন, দেখবেন একমাত্র 4 নম্বর ওয়ার্ড রাস্তাঘাটগুলো একটু মোটামুটি ভালো, বড়, চওড়া। আর অন্য যে ওয়ার্ডগুলো আছে 14, 16, মিরপুর থানার একটা ওয়ার্ড আমার ঢাকা 15 আসনে, 13 এবং 16, এমনও জায়গা আছে একটা রিক্সা যাওয়ার জায়গা নেই। অর্থাৎ পুরান ঢাকায় কিন্তু গাড়িও ঢুকে এখন, আমার এখানে নেই। তো কেন নেই? যখন মানুষ আমাকে বলে এটা এটা করে দিতে হবে, হ্যাঁ, তো আমি তাদেরকে আবার উল্টা প্রশ্ন করি। আমি মত বিনিময় সভাটা গতানুগতিকভাবে ওইভাবে করি না। আমার নেতারা থাকলে সবাই বক্তব্য দিল, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, চলে গেলাম। বিষয়টা এরকম না। মত বিনিময় মানে কি? আমি তার সাথে কথা বলবো, আমি তাকে রিটার্ন দিব, এটাই তো মত বিনিময়। আমারটা শুনতে হবে, হ্যাঁ। তো আমি ওনাদের প্রশ্ন আমাকে করে, আমি ইনস্ট্যান্ট তাদেরকে আবার ওখানে রিপ্লাই করি। আবার আরেকজন বলে, এভাবে করে আমি এই সভাগুলো করে আবার ফাইল করে আমি আবার নিয়ে আসি বাসায়। তো এখানে স্কুলের যে খেলার মাঠটা তো একটা বিশাল একটা জায়গার দরকার। এখানে এমন না যে ছোটো একটা জায়গা পেলে আমি করে দিলাম। কাফলে খেলার মাঠ, শিশু পার্ক, আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে আছে, যেটা আপনি বলেননি আর কি, কবরস্থান। জি, এটাও আমাদের মানে আমরা করেছিলাম, কবরস্থানও নেই আসলে, কবরস্থানও নেই ওখানে, একটা সংসদীয় আসনে সেখানে। তো কেন নেই এই প্রশ্ন করতে গেলে আমার আবার পিছনের দিকে যেতে হবে। কেন? হ্যাঁ, সেটা আমাদেরকে একটু মানে জানাতে পারেন আসলে। যেমন আমি খুব অবাক হয়েছি যখন আমাদের টিম আসলে এগুলো বলছিল যে মানে কেন নেই। আপনি তো এবং আমি যতটুকু জানি আপনি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইয়োর এরিয়া, যেখান থেকে আপনি নির্বাচন করছেন, তো আপনি আরও ভালো হয়তো আমাদেরকে বলতে পারবেন। আমার কাছে মনে হয় কেন নেই, আমি যে কোনো জিনিস, আমার ইচ্ছা আছে এখন কফি খাওয়ার, তাই না? তা কফি যদি আমার সামনে থাকে, আমার ইচ্ছা থাকলে কি আমি খেতে পারবো? আমার হাত দিয়ে ধরতে হবে, বানাতে হবে, তারপরে এইভাবে মুখে দিতে হবে, এইভাবে একটু খেয়ে নিলাম, তাই না? এটা ইচ্ছা আছে, আমি কফি খাবো, হাত দিয়ে ধরলাম, মুখে দিলাম, কফি খাওয়া হয়ে গেল। আমি তো জীবনে যারা ছিল ওখানে তার চেষ্টাই করেনি। আপনি সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম। আপনি যদি মনে করেন যে ধরেন যখন আপনি 15-16 বছর বা 10-15, ওই যে এইটাতে যেখানে আমরা খেলাধুলা করতাম ইত্যাদি ইত্যাদি রেগুলার, তখন আপনাকে একটু দূরে যে খেলতে যেতেন বা এরকম? আমি একটু বলি, তো আমরা বিগত দিনে যারাই ওখানে ছিলাম, খারাপ ভালো মন্দে যারাই এমপি সাহেবরা ছিলেন, তারা যদি এই বিষয়গুলোকে খুব মাথায় ডিপলি চিন্তা করতো যে আমাকে এটা করতেই হবে, যখন চেষ্টা করবে মানুষ তখন কিছু না কিছু হবে। আমি তো চেষ্টাই করিনি, যে কারণে 20 বছরের জট একসাথে সব ওখানে, পানি নেই, গ্যাস নেই, জলাবদ্ধতা, কবরস্থান, খেলার মাঠ,
এর মধ্যে কি আমি দুইটা জিনিসকে যদি প্রায়োরিটি বেসিসে অগ্রাধিকার দিতাম আমি পারতাম না? অবশ্যই পারতাম। ওই স্টেডিয়ামের মতো আমার মাঠ, আমার ওখানে জায়গা নেই, আমি কোত্থেকে দিব? আমি অন্ততপক্ষে ছেলেদের একটা ছোট মাঠের ব্যবস্থা করে দিই, ওখানে খেলুক। এই বলতে বলতে দেখেন 5 তারিখের পরে আমাদের 4 নম্বর ওয়ার্ডের শেরে বাংলা নামের একটা আছে খেলার মাঠ, ওটা কিন্তু আমরা ওপেন করে দিয়েছি। ওটা বাজার ছিল আগে। আচ্ছা, বাজারটা কারা করেছিল তৎকালীন সময় যারা ওরা, আমি ওইভাবে আর বলতে চাই না এখন আর, ওরা পরবর্তী আমরা খেলার মাঠের জন্য এলাকাবাসী আমাদেরকে বলার পর আমরা এটা উন্মুক্ত করে দিয়েছি। খেলার ওখানে বাজার টাজার আমরা সরিয়ে দিয়েছি, কারণ বাজারটা ওইখানে কোনো প্রয়োজন নেই, একদম নো নিড, একদম মানে কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কেন বাজারটা করেছিল? ওইটাকে দখল ওই করার জায়গাটাকে দখল করার জন্য। 5 তারিখের পরে আমরা বাজারগুলো আমরা অন্য বাজারে শিফট করে দিছি। এখন খেলার জন্য এটা উন্মুক্ত। এর মধ্যে আমি ওখানে 4-4টা টুর্নামেন্টও করেছি, ফুটবল, ক্রিকেট, হ্যাঁ আমি টুর্নামেন্ট করেছি, ছেলেদের সাথে সময় দিয়েছি। এখন আবার আরেকটা ছোট একটা জায়গা আছে, ওখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, আমি নিজে তদারকি করে ঘুরে ঘুরে দেখি এগুলো। তো আমি কিন্তু এই যে খেলার মাঠের কথা বলেন, আমি কিন্তু কমিটমেন্ট করেছি যে আমি খেলার মাঠ করব, আর আমার ইশতেহার ওই জিনিসটাকে আমি উল্লেখ করব। হ্যাঁ, তো ইতিমধ্যে আমি গৃহায়ণ সংস্থা যারা আছে এদের কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা বলেছি এবং কথা বলার চেষ্টা করছি ভালোভাবে। হয়তো বা 2-1 দিনের মধ্যে আমি কথা বলবো। এটা তাদের কাছে কোথাও কোনো খাস জমি আছে, সরকারি জমি, এইগুলিকে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি। করার পরে আমি অবশ্যই এটার একটা ব্যবস্থা আমি নেব। কোথাও না কোথাও তো কিছু না কিছু কোনো জায়গায় আছে, অবৈধ স্থাপনা থাকতে পারে। এখন যদি কোথাও বড় ধরনের অবৈধ স্থাপনা থাকে, আমি যদি এলাকায় গিয়ে সবাইকে ডেকে বলি আমি তো আর খাস জমিও পাচ্ছি না, আমি তো খেলার মাঠও করতে পারতেছি না, তো এখানে একটা অবৈধ বিষয় আছে, আপনারা তো খেলার মাঠ করতে চাইছিলেন, আপনারা যদি সহযোগিতা করেন আমি এটা করে দেবো। এইভাবে তো করতে হবে, আমি তো জায়গা বানিয়ে দিতে পারবো না, একটা সলিউশন তো করবো। অবশ্যই আমি এটা প্রায়োরিটি বেসে আমাকে করতে হবে। আমার বাচ্চারা রাস্তায়, মাদ্রাসার স্টুডেন্ট যখন মাদ্রাসা যায় হাত ধরে দেখবেন মাঝে মাঝে একদম সবাই, হ্যাঁ কেউ আঙ্কেল বলে আমাদের খেলার জায়গা নেই। স্কুলের সামনে দিয়ে কোথাও গেলে একই কথা বলে সবাই। এটা অত্যন্ত খুব প্রয়োজনীয় একটা জিনিস। খেলা মনোযোগী থাকলে বাচ্চা কাচ্চারা অন্য জায়গায় মনোযোগী কম হয়, তো শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে, তাই না? আর কবরস্থানের যে বিষয়টা, এটা আমরা বিভিন্ন আঙ্গিকে ওই যে এলাকায় যারা লোকাল মানুষজন আছে তাদের সাথে আমরা কথা বলছি। কিছু কিছু লোকজন আছে যারা একটু উদার মানসিকতা, তারা বলছে বাবা এরকম একটা উদ্যোগ থাকলে আমরা সকলে মিলে সহযোগিতা করবো, আপনি একটু এই বিষয়টা একটা আমাদেরকে দেখবেন। তো আসলে কি ওই যে আমি বললাম ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়, আর একসাথে তো আপনার 50 বছরটাতে আমি একসাথে 5 বছর করতে পারবেন না 5 বছর। তবে আমি আপনার চেষ্টা করব। আমি এটা আমার মনের ইচ্ছা, আমার চেষ্টার চেয়ে বড় জিনিস হলো এটা আমার দায়িত্ব বলে আমি মনে করি। জনগণ আমাকে ভোট দিবে, আমি তাদের কর্মচারী হিসাবে, সেবক হিসাবে কাজ করা উচিত, এটা আমার কাছে মনে হয় আর কি। আমি যদি ভালো কাজ করি, জনগণ তো আমাকে ওই নির্বাচিত করবে বা নির্বাচিত করবে, সেটা পরের বিষয়, আমি তো নাও করতে পারি আবার, তাই না? অন্ততপক্ষ জনগণ এটা তো বলবে যে বিএনপির একজন মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব একজন ভালো প্রার্থী ঢাকা 15 আসনে দিয়েছিল গত এত 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 সালে। এর আগে আমি তো মারাও যেতে পারি, হতে পারে। এমপি হলাম, কাজ করা অবস্থা যদি আমি একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তো মানুষ যাতে মনে করে যে অমন একজন লোক, এই জিনিসটা বললে তো আমার পরিবার উপকৃত হবে, আমার ফ্যামিলি, আমার দল, এই জিনিসগুলো আমি করতে চাই, এর বাইরে কিছু না। অনেক ধন্যবাদ ভাইয়া, বেশ গুরুত্বপূর্ণ কথা বললেন। স্পেশালি আসলে নেতা হিসেবে আপনাদের বা সকলের অনেক প্রবলেম শুনতে হয় স্বাভাবিকভাবে, যেহেতু আমরা পিপলস রিপ্রেজেন্টেটিভ, আমাদের ওদের কথা শুনতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আসলে সলিউশন বেসড চিন্তা ভাবনা করতে হবে। না হলে ওই যে কথার রেটোরিক তো অনেক বলা যায়, আপনি মাইক সামনে পাইলে যে আমি মাইক পাই সবাইকে প্রশ্ন বললাম যে অগ্রাধিকার, যেটা মানুষের খুবই প্রয়োজন, ওই কাজগুলো আগে করতে হবে। বিএনপি কাজ করেছে, আমি যেই ঢাকা 15 আসনে এখন নির্বাচন করব, এটা সবাই বললে একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে 1991 সালে নির্বাচন করেছিলেন। তখন ছিল ঢাকা 5 ক্যান্টনমেন্ট আসন, হ্যাঁ সব মিলে একটা বড় আসন ছিল। পরবর্তীতে মেজর কামরুল সাহেব ইলেকশন করেছিলেন এখান থেকে বিএনপির,
উনি যতটুকু করেছেন আর আমাদের নেত্রী, এরপর আর কোনো এমপি সাহেবরা কোনো কাজ করেন এখানে। Nobody আর। মিরপুরকে নিয়ে আমি গত 15 বছরে তো আসলে অনেক কিছু শুনেছি, আমরা তো মানে মিথের মতো লাগতো। প্রথমত হচ্ছে মেট্রো রেলের কাজের কারণে ওইদিকে যাওয়া কম হতো, দ্বিতীয় হচ্ছে যে এক একজনের কাছ থেকে শুনতাম যে এইদিকে এটা হচ্ছে ওইদিকে ওইটা হচ্ছে, পল্লবীর দিকে আমরা শুনতাম যে ওইখানে নাকি মানে মানুষজনের জমির দিকে তাকালে মানুষজন জমি নিয়ে যায়, মানে এগুলো আমরা শুনেছি। আমরা যদি ওইদিকে মানে আমার খুবই কম যাওয়া হয়েছে, থাকাও হয়নি, কিন্তু এগুলো শুনতাম। মানে এই যে আপনি যেটা বলছেন যে আসলে কাজ করেনি কেউ, ওই ম্যাডাম এবং তারপরে কামরুল সাহেব বাদে, আর এরপরে হয়তো বা তো যা হয়েছে এটা তো আসলে এটা বলার অপেক্ষা রাখে। আর রাস্তাঘাটের বিষয়গুলো হয় কি, এটা একটা গতানুগতিক কাজ থাকে। এখন আমি যে উঠান বৈঠকে যাই, গতকালকেও আমি করেছি, এটা উঠান বৈঠক তো আর করতে পারছি না ম্যাডামের জন্য, আগে প্রোগ্রামগুলো সেট করা, তখন আমাকে এখানে দোয়া মাহফিল ছাড়া কিছু করার থাকে না। এর মধ্যে থেকে পার্সোনালি অনেক অনেক কথা বলার চেষ্টা করে, চাওয়া পাওয়ার শেষ নেই। জি অবশ্যই। বাবা এই যে দেখেন রাস্তার এই অবস্থা, হ্যাঁ এ বাবা দেখেন হাঁটতে পারি না, দুটো রিক্সা একসাথে যেতে পারে না। তো আমি কালকে একজনকে প্রশ্ন করছি সবার সামনে, প্রায় 150-200 মুরব্বীরা ছিলেন, খুব আন্তরিকতার সহিত আমাকে গ্রহণ করেছে যে বাবা আপনি তো সব সময় খেলে আমার কাছে চান দাবি এই আমি একটা প্রশ্ন করবো, একটু বলবেন সবার সামনে। বলেন। আপনার বাসা কোথায় আপনার? কই তো বাবা এই রাস্তার এই যে লাল বিল্ডিংটা এখানে। তাহলে চড়া করতে হলে কী করতে হবে? ভাই তাহলে তো রাস্তা ভাঙতে হবে। আমি বলছি, আপনার তাহলে 5 ফিট ছাড়বেন? সবাই ছাড়লে ছাড়বো বলছে উনি। আচ্ছা, তো সবাই, আমি এর জন্যই আমার নির্বাচনী ইশতেহারের আগে মৌখিক যেভাবে কথাগুলো বলি সেটা হলো যে আমি যে একটা নির্বাচিত হব, এমপি হব, এমপি হওয়ার পরে আমি এই প্রায়োরিটি বেসে এই এলাকায় এই কাজগুলো আমি করব। তা আমি এমপি হয়ে একা গিয়ে কাজগুলো করব? অবশ্যই না। অনেক এমপিরা করে, এই যা এটা করে আসো, এই করে আসো। তা আমি নিজে একটা নিজেকে মানসিকভাবে করে রেখেছি, সেটা হলো আমি এখন যাদের সাথে কথা বলছি, যেই এলাকার মুরব্বীরা এবং মানুষরা আমাকে নিয়ে তাদের প্রবলেমের কথা বলছে, তাদের সহ আমার দলের লোক থাকবে, অন্যান্য রাজনৈতিক দলের লোক থাকবে, মসজিদ মাদ্রাসা স্কুলের টিচাররা থাকবে, যারা একটু সম্মানিত মানুষ বয়োজ্যেষ্ঠ, তাদের সমন্বয়ে আমি একটা উন্নয়ন কমিটি বলে যেটাকে, বা অন্য নামে হতে পারে, এটা জাস্ট একটু বললাম, মানে কমিউনিটিটাকে আরো বেশি এনগেজ করা। এনগেজ করে তাদের মাধ্যমে আমি ওই এলাকার সলভগুলো করবো। যে এবার আসেন, বলছিলেন তো এখানে আমাকে সহযোগিতা করেন, আমি এই রাস্তাটা করতে চাই। এবং এটা কোনো মানে ওনারশিপও বাড়ে, যে নিজের একটা ফিল হয় অবশ্যই। এটা শুধু একটা দলের না বা শুধু এমপি সাহেবের না, আমিও এটার মধ্যে। আমি তো বিএনপি মনোনীত, বাট আমি যখন এমপি হয়ে যাব সকলের ইনশাআল্লাহ, তখন তো আমি সকলের কাজ করতে হবে। আমি একটা আওয়ামী লীগের একজন লোক এসে যদি বলে বাবা আমার এই বিপদে পড়েছি, বা আমার এটা দরকার, নাহলে আমার ছেলেটা মেডিকেলে ভর্তি হতে পারছে না, অমুক পারছে না, হ্যাঁ, তা আমি কি এটা করবো না? অবশ্যই করবেন, সেটা তো আমার করা উচিত, তাই না? সেটা তো আমার দায়িত্বই। অবশ্যই এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটা এই মনোভাব নিয়ে কাজ করার চেষ্টা করছি। আশা করি জনগণের সাথে একটা কানেক্টিভিটি আছে। আর ইদানিং আরও একটু প্রবলেম ফেস করতেছি, প্রবলেম না যে আমি বাসা বাড়িতে আমার লোকজন গিয়ে লিফলেট দেয়, কিংবা আমি মাঝে মাঝে গণসংযোগে নামি, ওখানে একটা হটলাইন দেওয়া আছে, কারো কোনো সমস্যা থাকলে হটলাইনটার নাম হলো হ্যালো ঢাকা 15। প্রতিদিন আমার অফিসে এর জন্য 4 জন আছে, খালি ফোন রিসিভ করতে হয়। হ্যাঁ, বিরাট প্রবলেম এর এই সমস্যা। তা আমার কাছে খুব ভালো লাগে, এনজয়। হ্যাঁ, যেটা খুব গুরুত্বপূর্ণ, ফোনে যেটা সলভ করা দরকার ওরা করে, বা আমাকে প্রয়োজন হলে আমি করে ফেলি। যেমন রাস্তা 6 মাস যাবৎ ফেলে রাখছে, যেতে পারি না, গাড়ি ঢোকে না, রিক্সা চলে না, বাবা এটা যদি করে দেওয়া যায়। হট করে আমি চলে গেলাম একদিন কাজীপাড়া মেট্রো রেল স্টেশন, এটা প্রায় অনেক ভিউ হয়েছে, লক্ষ লক্ষ ভিউ। হ্যাঁ, গিয়ে দেখে আসলে এমন একটা জায়গায় রাস্তা খুঁড়ে টুড়ে রাখছে, কাজ আর হয় না, ঠিকাদার। পরে আমাকে যখন এলাকা থেকে ফোন দিলে আমি গেলাম, আমি একা গেছি, ওরা মনে হয় সাথে ছিল সাথে। পরে গিয়ে দেখি আসলে বেহাল অবস্থা। পরে আমি নিজে চিন্তা করলাম এটা কীভাবে কী করি। পরে ফার্স্ট টাইম সিটি কর্পোরেট এক্সচেঞ্জকে ফোন দিলাম, তারপর ঠিকাদার খুঁজা বাই করলাম, বেটার বললাম বেটা তুমি এখানে এখন আসো। তো ঠিকাদার বলছে স্যার আমি বেটা এখন আসবা তুমি। হ্যাঁ, আমি দাঁড়াইলাম এখানে। তো এক্সচেঞ্জ সাহেবও খুব সহযোগিতা করছে, বলছে ঠিকাদারকে স্যার আমি পাঠাচ্ছি। আমি বলছি আপনিও আসেন। স্যার আমি তো এখন ইয়েতে আছি, তাহলে আসতে আমাকে 1 ঘন্টা লাগবে। আমি ওখানে থেকে আমি যাওয়ার সাথে সাথে এলাকার অনেক লোকজন জড়ো হয়ে গেল।
তো আমি ওখান থেকে কমিটমেন্ট দিয়ে আসছিলাম, যে কাজটুকু আমি দেখলাম তাতে মনে হলো যে এটা যদি উদ্যোগী হয়ে করা যেত, এটা একদিনেই করা সম্ভব। আচ্ছা, পরে যাই হোক, একদিনের কাজের জন্য পরে যাই হোক, ঠিকাদারের জন্য দাঁড়াইতে দাঁড়াইতে দেখি ও আসছে, এতক্ষণ পর্যন্ত আমি সরি না এখান থেকে। আসার পরে বললাম, বেটা তুমি কোন সময়টা করবা, কেন করলাম না? তো যাই হোক, ও বলছে স্যার আজকে রাত্রেই করে দিব। কিন্তু যেই কাজটা আজকে রাত্রেই করা যায়, তাহলে তুমি কয় মাস ফালাইছো কেন? বিভিন্ন অজুহাত দেখালো, যাই হোক ও বলছে তো করে দিবে। ওই রাত্রেই 11:30 না 11:15টার সময় ওখান থেকে সে কাজ শুরু করছে। আবার আমি সেই রাত্রে 11:30 আবার ওখানে গেছি, যার পর কাজ সম্পন্ন করে বাসায় ফিরছি। এখন এইটা দেখার পরে আমি তো আর রাত্রে ঘুমাইতে পারি না এখন আর। রাস্তার সমস্যা হলো ফোন। 10 নম্বরে সেদিন একই অবস্থা, গেছি কাজ শুরু করে দিছি। এটা বলার উদ্দেশ্য হলো কি, আমি তো টাকা দিয়ে করে দিচ্ছি না, একটু উদ্যোগী, একটু চেষ্টা থাকলে সব কাজ করা সম্ভব। প্রোঅ্যাক্টিভ হতে হবে আর কি। আরেকবার আসবো আপনার কাছে। তো ভাইয়ের কাছে আসতে চাই যে আপনি, আপনার বাবা একজন একদম তৃণমূল থেকে উঠে আসা একজন বিএনপি নেতা, তৃণমূল ওয়ার্ড পর্যায়ে থেকে এসে একদম কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন দায় দায়িত্বর পরে এবারে উনি নমিনেশনও পেলেন বিএনপি থেকে। তা আপনি একজন ছেলে হিসেবে তো তাকে দেখেছেন, যে আপনার স্যাক্রিফাইসের পার্টগুলো ছিল পারিবারিক, সেগুলোতে আসার আগে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আপনি বিএনপিকে এক সেন্সে বলা যায় বেশ কাছ থেকে দেখেছেন আপনার বাবার থ্রু, এবং আপনি তুলনামূলক অপেক্ষাকৃত তরুণ এবং একটা ডিফারেন্ট জেনারেশনকে রিপ্রেজেন্ট করেন। এবং আমরা গত 1.5 বছর ধরে 5 আগস্টের পর থেকে শুনছি যে তরুণদের কাছে, বিশেষত 18 থেকে 35 এরকম বয়সের তরুণদের কাছে বিএনপি পৌঁছাতে পারছে না, বা দের ইজ এ ভেরি বিগ ডিসকানেক্ট। আপনারও কি এরকম মনে হয়? মনে হলে এটা কেন, বা যদি না হয় সেক্ষেত্রেও? না, কথাটা সত্য, যেটা মানে এরকম টাইপের একটা মিথ বলা উচিত কিনা, বাট সোশ্যাল মিডিয়া এরকম একটা ভাইব খুব যে মানে বিএনপি বোধ হয় লাইক ইয়াং জেনারেশনকে কানেক্ট করতে পারছে না। আমার এরকম মনে হয় না ব্যাপারটা, বিকজ মানে আমি পার্সোনালি ইয়াং জেনারেশনের বাইরে না, আমার কাছে মনে হয়। সো বাট এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে, না আপনি তো বিএনপি ফ্যামিলির একজন। বাট বিএনপি ফ্যামিলির একজন হলেও মানে আমি পলিটিক্সের সাথে ডিরেক্টলি কোনোভাবে জড়িত না, বাট অ্যান্ড আই এম কোয়াইট ক্রিটিক্যাল অ্যাবাউট দ্য পার্টি অ্যাজ ওয়েল। সো আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয় না। কারণ হচ্ছে কি, হ্যাঁ একটু ল্যাক অফ কমিউনিকেশন আছে আমার কাছে মনে হয়, একটু ডিফারেন্ট স্টাইলে হয়তো অ্যাপ্রোচ করতে হবে। বাট আমার কাছে সবসময় মানে এটা আই ডোন্ট নো, এটা আমি একটু বায়াসড হতে পারি, অবশ্যই বায়াসড, বিকজ আমার মানে আমি ছোটোবেলা থেকে ফ্যামিলি থেকে এটা দেখে বড় হয়েছি। বাট আমার কাছে অলওয়েজ একটা জিনিস মনে হতো যে বাংলাদেশের পলিটিক্যাল ন্যারেটিভটা খুবই মানে প্রো বাংলাদেশ, অ্যান্ড আরেকটা দেশের নাম বললাম না, মানে অ্যান্টি বাংলাদেশ বলি আর কি, এই দুইটা বলো আছে। হয়তো বা অ্যাপ্রোচটা একটু চেঞ্জ করতে হবে, ডিফারেন্ট স্টাইলে কমিউনিকেট করতে হবে, কমিউনিকেশন গ্যাপ আছে, দ্যাট ইজ ফর শিওর। বাট ওই যে বললাম যে মানে এখন আমি বায়াসড হতে পারি, এটা বলাই যায়, বাট আমার কাছে অলওয়েজ মনে হয় যে মানে বিএনপি ইজ দ্য অনলি প্রো বাংলাদেশ পার্টি ইন বাংলাদেশ, অ্যান্ড দ্যাটস ওয়াই এই পার্টির মানে এগেনস্টে এত বেশি ন্যারেটিভ হয়। এবং আপনি দেখবেন যে সাপোজ এটা একটা খুবই স্পেশালি এটা আফটার 5th of August যে ইয়াং জেনারেশনের সাথে আসলে বিএনপি কানেক্ট করতে পারছে না, এটা দেখবেন একটা জায়গা থেকে শুরু হয়েছে, এবং এটা এরপরে এসে মানে একদম খুব মানে প্রফেশনালি এটাকে এন্ডোর্স করা হয়েছে যে আসলে না, ইয়াং জেনারেশনকে বিএনপি এন্ডোর্স করতে পারছে না। এখন কথাটা আসলে কতটুকু ঠিক আমি তো বলতে পারবো না, বিকজ অফ হচ্ছে ওই যারা বিএনপি একটা বিশাল বড় সাপোর্টার বেজ আছে, যেটা হয়তো বা আওয়ামী লীগের আছে, হয়তো বা না আসলে আছে, তাদেরও তো ফ্যামিলি আছে, ওই যারা ওই ফ্যামিলি তো সবাই এইজ না, তাদেরও ইয়াং জেনারেশন আছে। সো ওই ইয়াং জেনারেশন তার আসলে পপুলেশনের বাইরে না। সো অবভিয়াসলি আই থিঙ্ক কমিউনিকেশনটা একটু ঠিক করতে পারলে হয়তো বা এই হবে। বাট আমার মনে হয় এখন আমাদের সময় এসেছে ইয়াং জেনারেশনের কথাটা আরেকটু হয়তো বা পলিসি মেকিং বলেন বা রেগুলেশন মেকিং বলেন বা ইন ফিউচার প্ল্যানের জন্য বলেন, আমরা আরেকটু বেশি তাদেরকে গুরুত্ব দিতে পারি, স্পেস ক্রিয়েট করে দিতে পারি। আমার মনে হয় দেন ওই পুরো হোল কান্ট্রির পলিসি মেকিং একটু হ্যাঁ, এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আপনার যদি আসলে, এটা তো বেশি দিন টাইম পাওয়া যায় না, অ্যারাউন্ড 20 ইয়ার্সের মতো
ওই ইউজ করার টাইমটা পাওয়া যায়। 20 ইয়ার্সের মধ্যে আমরা মনে হয় 10 ইয়ার্স অ্যারাউন্ড ক্রস করে ফেলেছি। সো আমাদের হাতে ওই সেন্সে আসলে হয়তো Crucial time হচ্ছে 10 আমরা as a বছরের nation। 10 বছরের সময় আছে। তো এটা দেখতে হবে আসলে নেক্সট গভর্নমেন্টের কাছ থেকে আমরা এই অনেক বেশি মানে অনেক বেশি এক্সপেকটেশন। তো আপনার কি কখনো মনে হয়েছে ভাইয়া যে আপনার ওই যে প্রশ্নটা ভাইয়াকে করছিলাম যে আপনি কি একটা ডিসকানেক্ট দেখেন, মানে আপনি তো অ্যাজ এ ক্যান্ডিডেট আপনি তো একদম দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, আপনি কি তরুণদের সাথে যখন কথা বলেন কম্পারেটিভলি তরুণদের সাথে, এই যে তাদের সাথে কি আপনার মনে হয় যে আপনার একটা খুব দূরত্ব আছে, নাকি আপনি কানেক্ট করতে পারছেন? না, আমার কাছে অত দূরত্ব মনে হয় না। কারণ আমি তো, আমাকে ইয়াং জেনারেশনটা বেশি সাপোর্ট করে, আমাকে বিশেষ করে। তো সেই কারণে হতে পারে। আর এই যে মাঝখানে যে কথাটা বললেন আপনি, যে তরুণদের সাথে আমাদের একটা গ্যাপ আছে, পারসেপশনটা এরকম কিছুটা। এটা কেউ কেউ আবিষ্কার করে বানায় আর কি। হ্যাঁ, আবিষ্কার করে বানায় যে আমাদের সাথে বিএনপির নেতা জনাব তারেক রহমান কি খুব বয়োজ্যেষ্ঠ, বা আমরা যারা এইবার মনোনীত হয়েছি আমরা কি খুব মানে এই টিপিক্যাল এমপি ক্যান্ডিডেট। এটা বয়সের হিসাবটার চেয়ে বেশি জিনিসটা হয় যে মনে করেন আপনার সাথে আমার একটা ওই যে ভাই যেটা বলছেন যে কমিউনিকেশন গ্যাপ। কি কারণে গ্যাপ হয়েছে? আমরা গত 17 বছর আমরা যেই রাজনীতির শিকার হয়েছি, সেই সময় নিজের যে আমার সামনে তো আমার ছেলে বসা, ওর সাথে তো আমার 6 মাসে একদিন দেখা হয়নি। আমরা ওই সময় কি এই ইয়াং জেনারেশন বা যারা ছিল শুধু আমাদের দলের কর্মীর বাইরে, আমাদের কি তাদের সাথে এবার কানেক্টিভিটি হওয়ার কোনো সুযোগ ছিল? বা আমরা যদি করতেও যেতাম, আমি যার সাথে ওই কানেক্টিং ওটা যোগাযোগ করার চেষ্টা করছি, সেও বিপদগ্রস্ত থাকতো। এখন মাত্র 5 তারিখের পরে ইয়াংরাই তো 5 তারিখে বা এই 2024 সালে ছাত্র গণঅভ্যুত্থান করেছে না, তাদের উদ্যোগেই তো হয়েছে, এবং আমরাই তো তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করেছি। আমার কাছে ওরকম কিছু মনে হয় না। বাট একটা জিনিস মনে হয় যে এখনকার যে 18 থেকে 35 যাদের, তারা রাজনীতিটাকে একটু ভিন্ন আঙ্গিকের রাজনীতি চায়, একটু পরিবর্তনশীল রাজনীতি চায়। যেই রাজনীতি ফেসিজম বা স্বৈরাচার, একনায়কতন্ত্র, যা ইচ্ছা তাই করো, ওরকম জিনিসটা তারা কেউ পছন্দ করে না। যেমনিভাবে আমাদেরও এই গুলো করার মতো মানসিকতাও আমাদেরও নেই। তো ওরা যা চায় সেটাকে আমাদের বোঝার মতো ক্ষমতা থাকতে হবে, গ্রহণ করার একটা করার মানসিকতা মতন আমাদেরকে মানসিকতাটা তৈরি করতে হবে, তাই না? ওরা যা চায় আমরা তাদেরকে ওইভাবে সাপোর্টটা করা উচিত। এখন আগে মঞ্চে দাঁড়ায় গলা ফাটিয়ে বক্তব্য, এটা ওরা পছন্দই করে না। ওরা কি চায়, যেমন আমি আগে মনে করছে নির্বাচন আসলে একটু পাঞ্জাবি বেশি পড়ি। হ্যাঁ, তাহলে আমার তো ইয়াংরাই বলেছে যে আমাকে অনেক ইয়াংরা এখন ভাই বলে। হ্যাঁ, ওর সাথে যারা কানেক্টেড তারা আঙ্কেল বলে। হ্যাঁ, আমরা আজকে দিলাম আমি দুইজনকে ভাই ডাকছি। হ্যাঁ, তো বলছে আপনি শুধু শুক্রবার দিন যখন নামাজে যাবেন তখন পাঞ্জাবি পরবেন, কারণ মুসলমান ধর্মের মধ্যে এটা নাই যে মিলাদে পড়তে গেলেও পাঞ্জাবি পরতে হবে, মিলাদে পড়তে গেলে আপনি জিন্স প্যান্ট পরতে পারবেন না, এটা তো নাই। তাহলে আপনি হয়তো ইদানিং দেখতেছে আগের মতো নাই। আপনি আগে একটু ড্রেস পরতাম, ক্যাজুয়াল ড্রেস, এখন হয়তো একটু কম পরি। তো ওদের যে ধারণা, হ্যাঁ, ধ্যান ধারণা, তো এটা তো আমি কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছি না। তো একইভাবে আমার কাছে ওই জিনিসটা এইভাবে মনে হয়নি। এখন যেটা হয়েছে রাজনৈতিক কারণে দীর্ঘ 16-18 বছর, এই যে 18 বছরের ছেলে, তার বয়স কত ছিল? 18 বছরে এখন যে তার বয়স ছিল 4-5, যার 35 তার বয়সে বা কতটুকু ছিল? সেম। তাহলে তো আপনার যোগ বিয়োগ করলেই তো পাওয়া যায়, তাই না? এখন ওই জেনারেশনটা তো আমাদের রাজনীতিতে দেখে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা বাংলাদেশে কে না জানে, সবাই জানে। শেখ মুজিবুর রহমান কবরস্থান থেকে উইঠা যদি আসে, সেও বলতো না এটা ঠিক আছে, সঠিক। হ্যাঁ, এবং ওইটাও তো পাঠ্যপুস্তক থেকেও এটাকে কি কেটে দেওয়া হয়েছে না? তা শিখবে কি ছেলেরা? না, তাদের যথার্থ বলেছে। হ্যাঁ, তাদের দেওয়া পাঠ্যতে তাদের নীতিমালা আদর্শ যেটা দরকার সেইটাই পাঠ্যপুস্তকে দিয়ে দিছে। আর একটা বিগ কারণ ছিল কি আমার কাছে মনে হয়, এই ইয়াং জেনারেশন তো আসলে লংগেস্ট টাইম বুঝ হওয়ার পর ব্যাড পলিটিক্স শিখেছে। হ্যাঁ, ও তো খারাপ ফেইথের কোনো পলিটিক্স দেখে না আসলে। রাস্তায় গেলে মারামারি, কাটাকাটি, রাস্তায় গেলে গাড়ি পড়ছে,
রাস্তায় গেলে ওই পড়ছে, গাড়িটা কারা পড়ছে, আমরা নো, তৎকালীন সরকার এটা পুরো আমাদের নামে, আমরা গাড়ি 5 জনে এক জায়গায় দাঁড়াইতে পারি না, গাড়ি পড়বো কি? তো এটা তো সবাই কম ইভেন বেশি মির্জা জানে। ফখরুল ইসলাম আলমগীর স্যারের নামে নিজেই গাড়ি পড়ছে, ময়লা গাড়ি পড়ারই ময়লা মামলা গাড়ি পড়ে দিছে। তো এগুলি তো সবাই ওই সময়, ওই যে এখনকার যে 18 বছর বা 35, ওরা তো ওই বোঝার মতো অবস্থা তখন ছিল না, তাদের এইজও তো কম ছিল, এগুলি নিয়ে তাদের মাথায় আনে নেই তারা। এখন তাদেরকে হয়তো বা আমরা কাছাকাছি গিয়ে কথা বলতে পারবো, আমরা চাই না তারা সবাই রাজনীতি করুক, তাদের পড়াশোনার পাশাপাশি তারা এখন ক্রিকেট খেলতেছে। আমি গাড়ি দিয়ে যাচ্ছি, নেমে গেলাম, নিয়ে গিয়ে ওর দুটা যেটা একটু ইয়ে করলাম, তো ওরা ওটা পছন্দ করে। আমি কয়েকদিন আগে এইভাবে করছি, রাস্তা দিয়ে যাচ্ছি গণসংযোগ, এই গলির ভিতরে 8-10 জন ক্রিকেট খেলতেছে, আমি আমার একটু দিবা খেলতে, হ্যাঁ ঠিক দিব বলে একসাথে খেললাম। ওইটা মনে হয় কে যেন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, দেখি লক্ষ লক্ষ ভিউ। মানে এটা কেন ভিউ হয়েছে, সবাই দেখছে, পছন্দ করছে, তাই তো হয়েছে নাকি? না, ওইটা দেখছি আপনি কানেক্ট হয়তো আপনি একটু ভিন্নভাবে করতে পারছেন। করতে পারছি, তো মানসিকতাটা বুঝে ওদেরকে ওইভাবে করা উচিত, তো করলে মনে হয় আমার ঠিক হয়ে যাবে আর কি। হয়তো বা যথার্থ বলেছেন। আমরা আশা করব যে যে কোনো রাজনৈতিক দল বা বিশেষ করে বিএনপির মতো বড় দল যারা এক্সপেক্টেড রেজাল্টস আসলে তারা হয়তো সরকার গঠন করবে, তাদের সকল প্রার্থীরা, তাদের সকল রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন স্তরের, তারা যদি এই আঙ্গিকে চিন্তা করে তাহলে হয়তো বা পারসেপশনের পলিটিক্সে তাদের অবস্থানটা আরও শক্ত হবে। আপনার কাছে বিশেষ করে এখন একটা একটু ব্যক্তিগত জায়গায় যায়, যদিও ব্যক্তিগত রাজনৈতিক, একে তো হচ্ছে আপনি তৃণমূল থেকে উঠে এসছেন, আপনি নিজেও বলেছেন যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনাকে পিকও করেছেন এবং আপনার কাজের মূল্যায়ন করেছেন। দ্বিতীয়ত হচ্ছে গত 15 বছরের দুঃশাসন যেটা আমরা দেখেছি, এবং এই টাইমে আমি এটা জানি আপনি মাঝখানে প্রায় 1 বছরের মতন, হয়তো বা আমি যতটুকু জানি আপনি কিছুটা ফেরারের মতন, মানে সরি ফর দ্য ওয়ার্ডস, মানে আমি আসলে এটা কীভাবে পুট করবো সুন্দর করে আমি জানি না, যে আপনাকে লুকিয়ে থাকতে হয়েছে বিভিন্ন সময়, আপনাকে নিজেকে বাঁচিয়ে চলতে হয়েছে, অ্যাট দ্য সেম টাইম দলীয় কর্মকাণ্ড আগায় নিতে হবে। এবং একটা কথা বলা ছিল যে আপনার পলিটিক্যাল সার্কেলে আমি যেটা জানতে পেরেছি যে আপনাকে বলা হয় যে আপনি আনট্রেসেবল থাকতে পারেন খুব, মানে আপনি যখন চান না তখন আসলে এটা পুলিশের জন্য বেশ কঠিন হয়ে যায়, বাট স্টিল আপনাকে যা পাওয়ার দরকার, লেটস সে যদি যিনি অ্যাসাইনমেন্টস ঠিক করে দিতেন সাংগঠনিক পর্যায় থেকে দলের বা দলীয় চেয়ারম্যান বা অ্যাক্টিং চেয়ারম্যান, তারা আপনাকে ঠিকই পেতেন। সো মানে এই পুরো জার্নিটা, মানে লাস্ট পার্টটুকু একটু রহস্যজনক শোনাতে পারে, বাট শুরুর দিকটা তো আসলে ট্র্যাজিক অনেক ক্ষেত্রেই, এবং আপনি আপনার একজন সহকর্মীকেও হারিয়েছেন যিনি গুমের শিকার হয়েছেন। সো পুরো বিষয়টাকে একটু আমাদের জন্য এক্সপ্লেইন করবেন। আমি খুব বেশি পিছনে না গিয়ে, অনেক সময় লাগবে, 14 সাল থেকেই বলি। হ্যাঁ, 14 সালে 2014, তখন রাজনৈতিক পরিবেশটা গত 2018 সাল কিংবা 20 সাল তার চেয়ে একটু বেটার ছিল। আমাদের নির্যাতনটা শুরু হয়েছিল 2012-13 সাল পর থেকে। হ্যাঁ, তখন আমি একটা থানা যুব দলের প্রেসিডেন্ট ছিলাম, আমার সাথে সাধারণ সম্পাদক ছিলেন নূর আলম, আমরা প্রায় সবাই সমবয়সী। তো দুজনে মিলে এই সংগঠনটাকে মোটামুটিভাবে গুছগাছ করার চেষ্টা করেছে। এটা সাংগঠনিকভাবে 2014 সালে যদিও পাওয়ারে আওয়ামী লীগ ছিল, বাট আমাদের এলাকায় আমাদের নির্বাচনী আসনে তাদের চেয়ে সাংগঠনিকভাবে বেশ গুছগাছ আমাদেরই ছিল বেশি। আমাদের ম্যান অফ পাওয়ার, লোকবল, আমরা প্রকাশ্যে ঘুরতাম, রাজনীতি করতাম। তো একটা পর্যায়ে 2014 ইলেকশনটা কীভাবে হয়ে গেল, তারপরে 2015 সালে আবার আমাদের আন্দোলনের কর্মসূচি, তখন তো আমাদের ফেল জীবনযাপন শুরু হয়ে গেল। আপনি বলছেন 1 বছর, এটা না 1 বছর না, কয়েক বছর বলবেন, কয়েক বছর বাইরে ছিলাম। তো হঠাৎ করে শুনলাম একদিন যে পরের দিন হরতাল ছিল, যে আমার সেক্রেটারি নূর আলম, আমরা দুজনে তো কমিউনিকেট করে কাজ করতাম, তো বললো যে ভাই সকাল তাহলে 7টার সময় মিছিল করে, যে 7টা তো 7টাই, কারণ কাউকে গ্রেপ্তার করানো যাবে না। তো যাই হোক, একটা বুলেটের সাথে কথা বলে আমরা দুইজন 2 জায়গায় থাকতাম রাত্রে, কারণ একসাথে থাকলে একসাথে যদি ধরলাম তাহলে তো সংগঠন। হ্যাঁ, তো হঠাৎ করে রাত্রে শুনতে পেলাম 2015 সালের 12ই ফেব্রুয়ারি না 12ই ফেব্রুয়ারি রাত্রেবেলা নূর আলম
অ্যারেস্ট, গ্রেপ্তার। তো শোনার সাথে সাথে আমি খবর নেওয়ার চেষ্টা করলাম, এখানে ওখানে কেউ ট্রেস করতে পারছে না। তার পরের দিন হরতাল মিছিল ছিল, চিন্তা করলাম তো এখন কর্মসূচি দেওয়া, ছেলেরা দাঁড়িয়ে আছে, তখন তো প্রকাশ্যে দাঁড়ানো যায় না, কেউ কোথাও 5 জন 7 জন। আমি যখন রাস্তায় নামতাম তখন ওরা বুঝে যেত না এখন মিছিলটা করতে হবে, এই কৌশল অবলম্বন করতাম। যাক, ওই মিছিল করে ওই মিছিল থেকে প্রায় 10 জন না 9 জন জানি গ্রেপ্তার হয়েছিল। তারপরে এসে আমরা ঢাকা মেডিকেল এই সেই বিভিন্ন কথা শুনতে পাচ্ছি যে ওনাকে সব জায়গায় খুঁজলাম, পেলাম না, আজ পর্যন্ত পাইনি। ওই রাত্রেই আমি যেই বাসায় থাকতাম ওই বাসায় ভোর রাত্রে প্রায় আনুমানিক টাইম আমি বলতে পারবো না, ঘুমাচ্ছিলাম ফজরের নামাজের আগে। হঠাৎ করে দেখলাম যে 3টা গাড়ি নিচে। তো পরে আমি গাড়ির শব্দ পেয়ে জানলা দিয়ে বারান্দা দিয়ে দেখি যে তখন যৌথ বাহিনী রেড দিত, একটা বিডিআরের গাড়ি, পুলিশ, র্যাব, এরকম। তো ওই রাত্রটা আসলে মানে কি বলবো আর, আতঙ্কগ্রস্ত হয়ে অনেক কষ্ট করে আমি একদম 5তলা বাড়িতে থাকতাম এক জায়গায়। আমি কিন্তু সবসময় এলাকার ভিতরেই থাকতাম, এলাকার বাইরে যেতাম না। রাত্রে থাকাটা একটু কৌশল অবলম্বন করে থাকতাম, দিনের বেলায় এক জায়গায় বেশিক্ষণ থাকতাম না, কারণ আমার কর্মীদের সাথে আমার কানেক্টিভ না থাকলে তো আমার কাজ করতে পারবো না। তো যাই হোক, অনেক কষ্ট করে একদম 5তলা থেকে একটা পেয়ারা গাছ ছিল 3তলায়, 5তলা পর্যন্ত না। তো ওখান থেকে সানসেট দিয়ে আস্তে আস্তে করে 3তলা পর্যন্ত গিয়েছি। গিয়ে পেয়ারা গাছ দিয়ে নেমে ওই যে 2 বাড়ির মাঝখানে যে ড্রেন থাকে, হ্যাঁ, ড্রেন নর্দমার মতো একদম পচা গন্ধ পানি। তো ওইখানে কোনো রকমভাবে আর কি গাছ দিয়ে দিয়ে নামলাম। ওই ড্রেনের ভিতরে আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট, আমার পায়ে 14টা সেলাই হয়ে গেছে, এই যে কাঁচ ভাঙা থাকে এগুলো, এর মধ্যে মশা আমার গায়ের মধ্যে না হলে 2 লক্ষ 3 লক্ষ মশা হবে, বাট আমি করতে পারতেছি না, করতে পারতেছি না। এর মধ্যে ঢুকে গেল বাসায় পুলিশ, যৌথ বাহিনী। যাই হোক, ঢুকে ওদের মতো ওরা হাউকাউ করলো, টর্চ দিয়ে দেখলো, বাট আমি ব্যথায় আমার শরীর মানে এমন একটা অবস্থা যে আল্লাহ, আমি 10 মিনিট আর থাকলে মরে যাবে এরকম অবস্থা। যাই কিছুক্ষণ পরে দিন ফজরের আজান দিল। তা আমি ওই নোংরা ড্রেস নিয়ে আমার ফ্রেন্ডের বাসা আছে তার পিছনের লাইনে গিয়ে গেট নক করলাম। তো অনেকক্ষণ পরে বের হয়েছে আর কি, সবাই তো ওই টাইমটা ঘুমায় বেশি। হওয়ার পর যাই হোক, ড্রেস চেঞ্জ করে একটা পরিচিত ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে হসপিটালে গিয়ে সেলাই টেলাই করে মোটামুটি একটা স্টেবল অবস্থায়, তারপর আমি সাংগঠনিক কাজ ওইভাবেই করেছি সবসময়। বাসায় তো সুযোগই নেই, তাও মাঝে মাঝে একটু বাসায় যেতাম, কোনো রকম গিয়ে হুটহাট করে বের হয়ে যেতাম আর কি। তো জীবনের শেষ সময়ে কষ্ট করেছি অনেক। রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করে আমার সামনে ডানে বামে অনেক সহকর্মীকে আমি হারিয়েছি, অনেক অনেক গুলি লেগেছে। আমার শরীরে 163টা রাবার বুলেট ছিল 28 অক্টোবর সর্বশেষ। এর আগেও ছিল কম 2-4টা। তো এখন আমার মাথায় কিন্তু 9টা রাবার বুলেট আছে, এখনও আছে। তো সময়ের অভাবে আর কি ইয়েটা করতে পারছি না, আশা করি কয়েক মাস পরে যদি আল্লাহ ঠিকঠাক রাখে ইনশাল্লাহ। তো পরিবারকে আসলে আমি ওইভাবে সময় খুব কম দিয়েছি। ও যখন স্কুলে পড়ে, ও মণিপুর স্কুলে পড়াশোনা করেছে, তো তখন আমি ওরে ওইভাবে সময় দিতে পারিনি। বিশেষ করে ওর মাই ওকে সব কিছু করেছে আর কি। তো একজন অভিভাবক হিসাবে যতটুকু দায়িত্ব পালন করার দরকার ছিল আমার বাবা হিসাবে, আমি অতটুক হয়তো বা পারিনি, বাট তাদের পড়াশোনা লেখাপড়া বা যা দরকার সেগুলো হয়তো বা আমি করেছি, কিন্তু কাছাকাছি থাকা একটু কিছুটা বঞ্চিত ছিলাম। তা আমার মতো বাংলাদেশে অনেক পরিবারে এইভাবে বঞ্চিত বিএনপির কর্মীরা। 16-17 বছর একটা যেন তেন বিষয় না, একটা লম্বা সময়। এবং আপনি লং টাইম। কথার মাঝখানে একবার বলছিলেন না যে ওই আমার এটা এনশিওর করতে হবে যেন আমার কর্মীরা অ্যারেস্টেড সবাই না হয়ে যায়। এইটা এনশিওর করাটা কেন জরুরি, এটা মানুষ বুঝতে চায় না। এটা মানুষ বুঝতে চায় না, মনে করে কি ওকে পালিয়ে আছে। আচ্ছা, রাজনীতি তো কৌশল, তাই না? আমি যখন রাস্তায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে থাকতাম, এই যে সর্বশেষ আমাদের যখন আন্দোলন, তখনও কিন্তু একইভাবে
একইভাবে আমাদের নেতা যিনি, উনি সবসময় বারবার করতেন সবাই গ্রেপ্তার হলে কিন্তু কাজ করা যাবে না। আমি গ্রেপ্তার হলেই যে আমি কাজ করলাম, গ্রেপ্তার হলে যে করলাম না, আমার গ্রেপ্তার হওয়ার চেয়ে বাইরে থেকে যদি আমি সাংগঠনিক কাজগুলো এবং আমার নেতা কর্মীদেরকে আমি অ্যাকোমোডেট করে কাজ করি, সেটাই তো আমার জন্য ভালো, তাই না? আমি সারাদিন ঘুরতাম, কাজ করতাম, রাত্রে পুলিশ আমাকে পেত না, এটা তো আমার কৌশল। আমার নেতাই তো আমাকে এইভাবে বলছে যে তুমি এইভাবে করবা। অনেকবার আমি কিন্তু গ্রেপ্তার হয়েছি। পার্টি অফিসের সামনে থেকে আমাকে গাড়ি থামিয়ে একদম গেট থেকে বের করছে একবার। তারপরে আপনার কি বলে পান্থপথে বসুন্ধরার সামনে বনানীতে, হ্যাঁ। বাট আমি আমার নেতাকর্মীদের সহযোগিতায় আমার নিজের করে ওদেরকে কোনো রকম মোকাবেলা ধাক্কাধাক্কি দিয়ে আমি বের হয়েছি। রাজনীতি মানে কৌশল, হ্যাঁ। আমি জেনে শুনে, ওখানে পুলিশ র্যাব বিডিআর দাঁড়িয়ে আছে, আমি ওখানে জেনে শুনে কি ওদের সাথে মারামারি করতে যাবো? না, এটাই স্বাভাবিক, আমি তো এটাই কৌশল normal। অবলম্বন করবো যে ওরা তো ওখানে দাঁড়িয়ে আছে, আমি ওর পিছনে গিয়ে মিছিলটা করি, তাই না? তো অনেক কষ্ট করেছে আমার সাথে আমার নেতা কর্মীরা অনেক। বাংলাদেশটা আসলে কি, আমরা তো বাংলাদেশের পক্ষের মানুষ। সামনে তো বিজয়ের মাস, এই মাসটাই তো বিজয়ের বিজয় মাস, মাস চলছে। ডিসেম্বর। তো আমাদের নেতা স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি আমরা, শক্তির বলা না, মুক্তিযোদ্ধার পক্ষের আমরা, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বাংলাদেশে অনেকই। শুধু মুক্তিযোদ্ধারা, এর বাইরে তো যারা ছিল বাংলাদেশের সবাই তো আর মুক্তিযোদ্ধা ছিল না, সবাই তো মুক্তিযুদ্ধে যেতে পারেননি বিভিন্ন কারণে। বাট বিভিন্ন কারণে তারা তো তাদেরকে সাপোর্ট করেছে, সহযোগিতা করেছে। আর সবচেয়ে বড় দুঃখজনক বিষয় কি, এটা আমরা বলতে চাই না, যারা এখন নির্বাচনের কারণে, যারা একটু ক্ষমতায় যাওয়ার কারণে, এমপি মন্ত্রী হওয়ার জন্য মানুষের কাছে ভোট চায়, কাদের কাছে চায়? যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষের কাছেই তো ভোট চাবে। কিন্তু যারা ওই সময় 71 সালেই বলি আমি, যারা এই বাংলাদেশ নতুন করে সৃষ্টি হোক, স্বাধীন হোক, যারা চায় নেই, তারা এখন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন কূটকৌশল করে, হ্যাঁ, তারা ইসলামকে ব্যবহার করে, বিভ্রান্ত করে, এগুলি করে করে মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করছে। কিন্তু প্রথম অবস্থায় হয়তো তারা মনে করেছিল যে এটা এই ইসলামকে এই ব্যবহার করলে, এই ব্যবহার করলে মানুষের মানসিকতা, এখন তো মানুষ বুঝে গেছে যে এটা কী জিনিস, হ্যাঁ, এটা কোন ইসলাম কি, তাই না? তো পত্রিকায় দেখেছে, সব তো আমার কথা না। আমি যেগুলি বলবো, যখন মানুষ মারা যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে তো মানুষ 3টা প্রশ্নের মধ্যে নাকি প্রথম প্রশ্ন থাকবে যে তুমি কোন মার্কায় ভোট দিছো, এটা নাকি জিজ্ঞেস করবে, হ্যাঁ। যদিও আমপোষক ছিল, আমি বললাম আর কি। তো এটা কিন্তু আমার বক্তব্য না, এটার সূত্র নয়া দিগন্ত পত্রিকা কালবেলা, হ্যাঁ। এটা কোথায় তাদের কর্মীরা গিয়ে কথা বলছে, ওটা কোট করে পত্রিকা লিখছে। আর জান্নাতের টিকিটের ব্যাপারে কে বলছে সরাসরি? দায়িত্বশীল নেতৃবৃন্দই অনেকে বলেছেন। দায়িত্বশীল মানে কি বলেছে? দক্ষিণ জামাত ইসলামের সেক্রেটারি, একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, আমার নামের নাম শফিকুল ইসলাম মাসুদ সাহেব বলেছেন, এই কে কটা জান্নাতের টিকিট পেয়েছো বলো, ওই ওষুধ বেচার মতন, হ্যাঁ, বলো। তো এখন এই যে মানে অপরাজনীতি বা ইসলামকে বিক্রি করে, তাহলে তো ইসলামকে বিক্রি করার অধিকার কি আপনার আমার আছে? কারোরই নেই। কারো আছে? তাহলে এগুলি মানুষ এখন বুঝে গেছে, হ্যাঁ। তা আবার একটা প্রশ্ন একটু আগে মনে করছিলেন, জানি না আমি, যে আপনি যেখানে ইলেকশন করছেন হেভিওয়েট প্রার্থী এসে, হ্যাঁ, হেভিওয়েট প্রার্থী, এটা নিয়ে এটা একটা পুরো বিস্তারিত একটা আলোচনায় আসবো। এর আগে জাস্ট একটা বিষয় একটু বাইরে থেকে একটু জেনে নিয়ে আসি, যে যেমনটা বলছিলেন যে পারিবারিক যে স্ট্রাগলের বিষয়টা, আপনাকে কম সময় দিতে হয়তো পেরেছেন প্র্যাকটিক্যাল কারণে। আমরা কথা বলছিলাম আপনার একজন পরিচিত জনের সাথে, যে আপনার বিষয়ে আসলে জানার জন্য এখানে আসে, যে কিছু রিসার্চের জন্য। তো সেখানে যেমন আপনি একটা বিষয় আমি জানতে পেরেছি, যে আপনার বাবার পরিচয়ের কারণে যখন চাকরিতে ওই যে ব্যাকগ্রাউন্ডের হিসেব নিষেধ করা হয়, তখন অনেক ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় আসলে সুযোগ পাননি, আপনাকে নেওয়া হয়নি, বা একটা ব্লক করার একটা চেষ্টা করা হয়েছে। তো পার্সোনালি আপনি তাহলে সাফার করেছেন। সো হাউ ডু ইউ ডেসক্রাইব দ্যাট জার্নি? এটা একটা সময় যেমন ফার্স্টের দিকে খুবই ফ্রাস্ট্রেশন লাগতো, বাট একটা পর্যায়ে এটা আমাদের লাইক সেকেন্ড হ্যাবিট হয়ে গিয়েছিল, এটা ফর শিওর। বিকজ ওই সময়টায় গত 15, 16, 17 বছর পুরো রেজিমটার সময় আপনি যদি সাপোজ মানে
বিএনপি করা তো ডিরেক্টলি দূরের কথা, মানে কারো আত্মীয় স্বজন ফ্রেন্ডসরাও যদি কোনোভাবে কানেক্টেড থাকতো তাদেরও প্রবলেম। আর এখানে তো আমার বাবা, সো আর আমি যে প্রফেশনাল আছি হাইলি সেন্সিটিভ, সিকিউরিটি ইস্যুস আছে অনেক। সো Clearance. ইট ওয়াজ ক্লিয়ারেন্স, হ্যাঁ, যেমন মানে আমার রাষ্ট্রীয় সংস্থা যেটা আর কি। সো আমি ওখানে ট্রাই করতাম না আসলে, বিকজ আমি জানি যে ফার্স্ট সিকিউরিটি ক্লিয়ারেন্সই আমার হবে না, বিকজ ওই ওই ওটা সম্ভবই না, বিকজ এখানে যত গোয়েন্দা সংস্থা আছে সবার একটা ক্লিয়ারেন্স লাগে। সো ওই সময় তো গিয়ে বলবে যে একটু তো ডিরেক্টলি তার ছিল, সো কী করবে, আমি যতই ইনভলভ না থাকি পলিটিক্সের সাথে বা যাই হোক। বাট এগুলো না আমার মনে হয় লাইক বিএনপি ফ্যামিলি যারা আছেন সবাই এটা একটা পর্যায়ে মেনে নিয়েছিলেন সবাই, যে আমাদের আসলে হ্যাঁ দিস ইজ নর্মাল ফর আস, এবং মানে ওই এটা দিয়েই জীবন চলতে হবে, এটা আর কিছু করার নেই। যেমন হচ্ছে আমার এসএসসি পরীক্ষার সময়, তখন হচ্ছে আমার বাবা মাঝে মধ্যে আমাকে দিয়ে আসতেন, কিন্তু তখন কিন্তু উনি বাসায় ছিলেন না ওই সময়টায়। এটা হচ্ছে 2011-ish এরকম কোনো একটা সময়। তখন কিন্তু তখনও কিছুই শুরু হয় নাই, তখনও বিএনপি ওপেনলি রাস্তাঘাটে মানে প্রোগ্রাম করতে পারে, তখনই এই অবস্থা ছিল। এরপরে 2013 তো ভয়াবহ সময় গেল, বিকজ ওই যে ফার্স্ট আন্দোলন থেকে শুরু করে ওই সময়টার থেকে আসলে মানে উই ওয়ার ডিটাচড অ্যাজ আ ফ্যামিলি। মানে ফ্যামিলি তো ছিল না, এটা শুধু আমার জন্য বলছি না, মানে অলমোস্ট মানে এভরিওয়ান ইন দি অপোজিশন। অপোজিশনে ইভেন মানে যারাই একটু ভিন্ন মতের ছিলেন তাদের আই এম প্রিটি শিওর তাদের প্রতিটা ফ্যামিলির মানে আমার এটা কিছুই না হয়তো বা আরো অনেক ভয়াবহ জিনিস গিয়েছে তাদের, বাট ইট ওয়াজ নর্মাল। অ্যান্ড মানে বাবা যেটা কথা বললেন, এবং মানে আমাদের নুরন চাচা যে কথা বলেছে হিজ ফাদার, আই নো দ্যাট। সো মানে এটা তো কিছুই না আমাদের। সো এরকম অনেক অনেক জিনিস গেছে, একটা সময় আমরা সবাই মেনে নিয়েছিলাম লাইফ এভাবেই যাবে আসলে। এর জন্য অনেক সময় যে 5th অগাস্টের কথা বলি না আমরা, 5 তারিখ আসলে কি আমাদের জন্য ওই একটা পার্টি জাস্ট ফল করে গেছে বা চলে গেছে, বিষয়টা এরকম ছিল না। কিন্তু আমাদের জন্য ইট ওয়াজ ডিফারেন্ট, আমাদের জন্য ইট ওয়াজ লাইক আমি আমার দেশে আর কি, মানে আমি ফার্স্ট টাইম আমার জন্মের পরের থেকে ফার্স্ট টাইম আমার কান্ট্রিকে ওন করা শিখছি ওই দিন। আমার কাছে মনে হচ্ছে না এটা আমারও দেশ, বিকজ এর আগে কখনো মানে আমি ফিলই করতে পারি না এটা আমার দেশ। আমার মনে হয়েছে মানে ইট ওয়াজ ডিফিকাল্ট আউটসাইডার, এই ফিলিংটা খুব বাজে ফিলিং, এই ফিলিং যেমন। তারপরও আমি আমার পড়াশোনা করেছি ইউএসএতে, অনেকে বলে ওই সময়টা আমি কেন ফেরত আসলাম, এক হচ্ছে আমি জানি না কেন, এটা মানে এটার অ্যান্সার হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি কখনো বাইরের কান্ট্রির ওনারশিপ নিতে পারিনি। আমার হচ্ছে মানে আমার যদি এখন সুযোগ থাকে তুমি বাইরে চলে যাবা, আমি যাবো, বিকজ মানে আমি এইখানে ডিফিকাল্ট সিচুয়েশন আমার কাছে মনে হয় না তা আমার দেশ। সো ওই রকম দিনও আমরা দেখছি, এবং অনেকে আমার কোশ্চেন, আমার বন্ধু বান্ধব কোশ্চেন করতো ওই সময় যে তোমার জন্য তো আরো ডিফিকাল্ট, তুমি কেন ওই জিনিসটাই করতে। আমি বলতাম যে না, একদিন না একদিন হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। সেই দিনটা অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, তাও আরো লম্বা হয়তো হতে পারতো, বাট থ্যাঙ্কস টু দি জুলাই আপরাইজিং অবভিয়াসলি। থ্যাংক ইউ ভাইয়া। আপনি যে প্রসঙ্গে আসলে একটা বড় এটা একটা আইরনিক সিচুয়েশনও, আবার এটা একটা মানে আপনার আসনটার দিকে একটা ভিন্ন নজরও আছে একটা ভিন্ন কারণে। এর আগের প্রশ্নের উত্তরে আপনি প্রসঙ্গ টেনে জামাত ইসলামের কথা বলছিলেন, তো জামাত ইসলামের আমির সাহেব আপনার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এরকমটাই হয়তো বা ফ্যাক্ট। কিন্তু আবার তিনি হচ্ছে 2018-তে যখন বিএনপি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এবং তখন জামাত আসলে বিএনপির সঙ্গে জোটবদ্ধ ছিল, তখন সে আসনটা জামাতকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো জামাতের আমির সাহেব তখন ধানের শীষ প্রতীকে আসলে ওই আসন থেকে নির্বাচন করেছেন, এবং আমি যদি ভুল না করে থাকি আপনি ওই নির্বাচনটা কোঅর্ডিনেট করার দায়িত্বে ছিলেন ওই আসনে। এখন হচ্ছে আপনি তার প্রতিপক্ষ, এবং অবশ্যই আপনারও সবচেয়ে বড় প্রতিপক্ষ তিনি, তারও সব থেকে বড় প্রতিপক্ষ এই মুহূর্তে আপনি এটাকে কিভাবে দেখছেন? এবং হ্যাঁ অবভিয়াসলি আপনি যদি ওইভাবে চিন্তা করেন, উনি কিছুটা হেভিওয়েট প্রার্থী, একটা বড় দলের প্রধান তিনি। আমি তো আমার কথার মধ্যে কিন্তু ওটা বলেছিলাম, যখন 2018-তে আমাদের সাথে জোটবদ্ধ ছিল আর কি, অ্যালায়েন্স যখন ছিল, তখন ডক্টর শফিকুর রহমান সাহেব ওনাকে বিএনপি থেকে ধানের শীষের প্রতীক দেওয়া হয়েছিল,
তখন আমরাই ওই অঞ্চলে যারা এখন আমার সাথে কাজ করছেন তাদেরকে দিয়েই তার পক্ষে প্রচারণা সাংগঠনিকভাবে ইজের নিয়োগ কেন্দ্র আমরাই করেছিলাম, তাই না? তখন কিন্তু ওনার দলের যারা ছিল ছোটাফাটা কিছু অল্প সংখ্যক লোক ছাড়া আমরা কাউকে খুঁজে পাইনি। তখন আমরা তার নির্বাচনী যেই বিষয়গুলো আমরা দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কিন্তু এখানে কতগুলো ওয়ার্ড, কত কেন্দ্র, কোথায় ঝুঁকিপূর্ণ কিংবা কোথায় কি ঘটতে পারে সব কিছু আমাদের মাথায় আছে এগুলো। হ্যাঁ, উনি একটা দলের প্রধান, একটা দলের চেয়ারম্যান ওনারা আমির সাহেব বলে আর কি, আমির। আমি তার সাথে নির্বাচন করছি, স্বাভাবিকভাবেই দল আমাকে ওখানে দিয়েছে, দল আমাকে তো বুঝে শুনেই দিয়েছে, তাই না? আমির এক জিনিস আর আমি কোন দলের প্রার্থী সেটাও কিন্তু ভাবতে হবে আপনাকে। জি। আমি বিএনপির প্রার্থী আর উনি হলো জামাতে ইসলামের প্রার্থী। হ্যাঁ, বিএনপি ভার্সেস জামাত ইসলাম, এই দুইটা জিনিসও আপনাকে মাথায় রাখতে হবে। আমির সাহেব তো আমির সাহেবই, আমি তো তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি জি। এবং আমার নেতা কর্মীরা সর্বোচ্চ শক্তি দিয়ে সেটাকে প্রচারণা করে রেজাল্ট বের করে আনবে এবং জনগণ ঢাকা 15 আসনের বিগত দিনের ইতিহাস ঘাটবেন। ওটা কোন আসন, কাদের আসন? ওখানে হলো বিএনপি পরিবার, ঢাকা 15 আসনের অধ্যাসিত একটা এলাকা। তো আমির সাহেব হয়তোবা ওখানে ইলেকশন করছেন ধানের শীষ নিয়ে গতবার। উনি নিজেই বক্তৃতায় বলছে ধানের শীষ স্বাধীনতার প্রতীক, ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ জনগণের প্রতীক, তাই না? বলছে না? এখন হচ্ছে ধানের শীষ সন্ত্রাসের প্রতীক। ওনার ভাষ্য অনুযায়ী বক্তব্য দেয় মাঝে মাঝে দেখি। তো আমি ওনাকে এমনি সম্মান করি, মুরব্বী মানুষ, আমার থেকে বয়সও না হলে 15 বছরও বড় হবে। তো সব কিছু মিলে আমি আমার নির্বাচনী স্ট্র্যাটেজি আমার কাছে যেভাবে আছে আমি এভাবে কাজ করব। ভোট দিবে তো জনগণ ভাই, ভোট তো আমির আর মিল্টন দেখে দিবে না, তাই না? কিন্তু নজর থাকবে কোন মানুষটা রাস্তায় হাঁটলে দ্রুত গতিতে হাঁটতে পারবে, কোন মানুষটা তাড়াতাড়ি দৌড়ঝাঁপ করে একজন অসুস্থ হয়ে গেলে কোলে করে হসপিটালে নিয়ে যেতে পারবে। মানুষ তো এগুলোও চিন্তা করে, কাকে ফোন দিলে ধামধাম পাওয়া যাবে, কাকে ঘন্টায় ঘন্টায় রিচ করা যাবে। তা এখন আমাদের মুরব্বী সাহেব তো উনি একটা দলের প্রধান, 300 আসনে ঘুরবে নাকি ওনার নির্বাচন নিয়ে আসে কাজ করবে, নাকি ওনাকে তো ইদানিংকালেও সপ্তাহে একদিনের বেশি সময় দিতে দেখা যায় না এলাকায় আর কি। এটা আমার কথা না, মানুষ বলে। আমি 142টা মসজিদের মধ্যে 118টা মসজিদে আমি অলরেডি নামাজ আদায় করেছি, কারণ আমার কাছে অফুরন্ত সময়, আমি জনগণের কাছে যে কোনো সময় যেতে পারি। তো বেচারা চাইলেও মনে হয় পারছে না এখন, কারণ ওনার তো সব কিছু মেনটেন করে চলতে হয়। কোনো সময় হেলিকপ্টারে যেতে হয়, কোনো সময় ইয়েতে যেতে সময় খুব কম। তো এরকম একটা মানুষ ওখানে নির্বাচন করছে, জনগণ এটা সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, তাই না? অবশ্যই আলটিমেটলি তো ডিসিশনটা জনগণেরই নিতে হবে। ভোট কিনতে হবে ধানের শীষ আর ওই মার্কা, হ্যাঁ ওই মার্কাটা। হ্যাঁ, তো মানুষ এটার সিদ্ধান্ত বুঝে শুনেই নেবে। আর আমি যেহেতু ওখানে আমার জন্ম, হ্যাঁ আমি লোকাল মিরপুরের সন্তান, মানুষ এভাবে চিন্তা করেই বেছে নেবে। আমাকে ফোন দিলে একটা রিক্সাওয়ালাও পায়, ওই যে পিঠা বিক্রি করে না মাঝে মাঝে, যখন পিঠা বিক্রি করে রাস্তায় দেখছেন না, চিতা পিঠা বলে এটা, আমিও তো ফোন দিই, আমি যে 6টা পিঠা পাঠাও তো খাই, তাই না? আর আমার কোনো পিএস নাই যে ফোন রিসিভ করবে, সার নাই, অমুক নাই, প্রোটোকল নাই, কিছু নাই, এইভাবে চলি, এইভাবে থাকবো। মানে যতটুকু আমি বুঝতে পারছি যে প্রিটি কনফিডেন্ট আপনার অবস্থানের ব্যাপারে। আপনি এখন একজন ক্যান্ডিডেটের ছেলে হিসেবে বলবেন নাকি ভোটার হিসেবে বলবেন? আপনি আপনার দৃষ্টিকোণ থেকে তার প্রচারণা কিভাবে দেখছেন? দেখেন তো, আপনি হয়তো আরো ক্লোজলি দেখার সুযোগ পান। হ্যাঁ, আমি তো বলবো ডিফারেন্ট। ফার্স্ট ওয়ার্ড সেটা আমারও বেশ কিছু জায়গায় মনে হয়েছে যে হ্যাঁ, পয়েন্ট অফ ভিউটাই ডিফারেন্ট। পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হলে আমি আসলে ওইদিকে যেয়ে দেখার সুযোগ হয়নি, কথা বলে আমার যেটা মনে হয়। আমি আপনাকে ইনভাইট করবো যে প্লিজ একটু আসেন, প্লিজ আমরা অবশ্যই চেষ্টা করবো। আগে আপনি এখন একটা বায়াস পয়েন্ট অফ ভিউ বলেন, পরে একটু নন বায়াস হয়ে বলার চেষ্টা করুন। না আমি বলি, বায়াসটা তো দোষ না অবশ্যই। ওয়েল ভোটার হিসেবে আসলে
আমি তো অন্য ভোটারদের ব্যাপারে কথা বলতে পারবো না, আমি তো আসলে একটু বায়াসড হবো, এটা স্বাভাবিক। বাট স্টিল আমার কাছে মনে হয় এইবার মানুষজন আসলে ফার্স্ট অফ অল অনেক দিন মানুষের ভোটের হ্যাবিটটাই চলে গেছে। সো অনেক দিন পর ভোট দিবে, ইয়াং জেনারেশন অনেক বেশি ভোট দিবে, ফার্স্ট টাইম ভোটার অনেক বেশি। আমার কাছে মনে হয় না তারা কোনো হুজুগে পরে ভোট দিবে, আমি নিজে দিব না। সো আমি যখন চিন্তা করি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমি এভাবেই দেখি প্রিটি ইজি। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার একটু সিনিয়র যারা, আমার একটু জুনিয়র যারা, ফার্স্ট টাইম ভোটার যারা, তারা কি ফিল করতে পারে? আমার থেকে খুব একটা বেশি ডিফারেন্ট ফিল করবে না। সো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ভোট দেওয়ার আগে সবাই চিন্তা করে ভোট দেবে, আমি কাকে ভোট দিচ্ছি, কেন ভোট দিচ্ছি। এবং হ্যাঁ, অবভিয়াসলি মার্কাটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট একটা সার্টেন লেভেল অফ মানুষের জন্য। বাট ইয়াং জেনারেশনের কাছে আমার মনে হয় এবার ব্যক্তিটা ইম্পর্টেন্ট হবে বেশি। এবং ওই ক্ষেত্রে যখন আমি 1-to-1 অ্যাজ অ্যানালাইসিস করি, মানে নট অনলি ভোটার, ওনার ক্যান্ডিডেটের ছেলে বা সামথিং নাথিং, আমি যখন অ্যানালাইসিস করি অ্যাজ আ হিউম্যান বিং, যখন আমি দুইজনকে দেখি, ইফ আই এম আ ইয়াং ভোটার, আই ওয়ান্ট টু গেট সার্ভড ফ্রম আ ক্যান্ডিডেট, দেন আই উইল ভোট ফর হিম। বিকজ তখন আমার কাছে মনে হয় ইজিলি অ্যাক্সেসেবল, ওনাকে আমি একটা কথা বলতে গেলে ওনার সাথে আমার ভাইব মিলবে। ভাইব ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জেনারেশনের কাছে ভাইবটা যে কত ইম্পর্টেন্ট এটা আসলে বা সবাইকে বোঝানো সম্ভব না। আর আরেকটা মানে ভালো দিক এবং খারাপ দিক, যেটা আমি দুইটাই বলবো, একটা হচ্ছে বিএনপি ইজ আ বিগ পার্টি। সো ওইখান থেকে, ওই মার্কার থেকে বের হয়ে এসে নিজের একটা আইডেন্টিটি ব্র্যান্ড নেম ক্রিয়েট করা ইজ ডিফিকাল্ট দেন আনাদার পার্সন হু ইজ রানিং ফ্রম আনাদার পার্টি। বিএনপির ছায়া থেকে বের হওয়া খুব ডিফিকাল্ট, বাট আমার কাছে যতটুকু মনে হয় উনি এটা অলওয়েজ চেষ্টা করেন। এবং ওনার নিজের একটা ব্র্যান্ড নেম আছে যে না, হি ইজ ডিফারেন্ট, হি ইজ ফ্রম বিএনপি বাট হি ইজ ডিফারেন্ট। এটা করতে পারলে কি হয়তো বা একটু কম্পিটিটিভ এজও পাওয়া যাবে। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় এনি ডে ইয়াং জেনারেশন ক্যান কানেক্ট উইথ হিম প্রিটি ফাস্ট। আর বায়াসড বলে নন বায়াসড বলে আই ডোন্ট নো অ্যাবাউট ইট, বাট আমার কাছে মনে হয় লাইক দে ক্যান বি হিজ ফ্রেন্ডস, দে ক্যান, ওদের যে চিন্তা চেতনা আছে ওদের এলাকা নিয়ে, এরকম একটা লোক দরকার। আই ক্যান অনলি ইউজ ওয়ান ওয়ার্ড ফর হিম, ইজ ডাইনামিক। দ্যাটস ইট, আই থিঙ্ক ইটস এক্সপ্লেইনস ইট অল। আমরা প্রায় শেষ দিকেই চলে এসেছি একদম অনুষ্ঠানের। তো শেষ প্রশ্নটা একটু ওপেন এন্ডেড রাখবো। আপনি কিভাবে আলোচনার সমাপ্তি টানতে চান? অনেক কিছু নিয়ে আলাপ করলাম, ব্যক্তিগত এসছে, আপনার ক্যাম্পেইনের বিষয়ে দিয়ে এসছে। আমি সার্বিকভাবে যদি বলি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি শুধু আমার নির্বাচনী আসনে নয়, বাংলাদেশে যেভাবেই হোক সবার সমন্বয়ে একটা পরিবর্তন এসছে বাংলাদেশে। আমরা এই পরিবর্তনের যে ধারাটা, যে মানুষ কোনটা পছন্দ করে, কি করলে মানুষ শান্তিতে থাকবে, বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতা কিভাবে বজায় থাকবে, এবং সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা সর্বশেষ দেশ আমাদের, এই দেশ আমার, এই দেশকে আমরা একটা স্থিতিশীল পরিবেশে রাখব। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের উপকারের জন্য আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার করণীয় কী, এই কাজগুলো যদি আমরা করতে পারি এবং মাথায় রেখে আমরা আগামী দিনে, যেমন আমার নেতা জনাব তারেক রহমান, উনি একটা স্লোগানেই দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। দেশ না থাকলে আমার কোনো পরিচয় থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না, আমার কোনো অস্তিত্ব থাকবে না। এবং আমার আজকের এখানে যেই আলোচনাগুলো হলো, এর পাশাপাশি আমি আমার ঢাকা 15 আসনের যারা জনগণ আছেন, ভোটাররা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে আপনারা যে কোনো সময় রিচ করতে পারছেন, কথা বলতে পারছেন। আমি আপনাদের সাথে থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে ঢাকা 15 আসনকে একটা সাম্য, মানবিক, একটা শান্তিপ্রিয় ঢাকা 15 আসন আমরা গড়তে চাই। তো সেইটা গড়তে হলে আমার সকল কিছুর ঊর্ধ্বে থেকে সকল দল মত নির্বিশেষে আমাকে ওখানে কাজ করতে হবে। আমি যে কোনো সময় জনগণের কাজের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের কাছে অঙ্গীকারবদ্ধ। তারা আমাকে সহযোগিতা করে পার্লামেন্টে পাঠালে নিশ্চয়ই, আমি একটু আগে বলেছি,
আমি কোনো দলের নয়, সকল দল নির্বিশেষে জনগণের সংসদ সদস্য হতে চাই, যাতে করে জনগণ আমার কাছ থেকে সেই সেবাটুকু পেতে পারে। এই আমার কথা, এই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ মিল্টন ভাইকে। ভাইয়া, সেম কোয়েশ্চেন ফর ইউ, হাউ উড ইউ লাইক টু কনক্লুড টুডে? ওয়েল, কনক্লুশন ইজ সব কিছু পার্সোনাল ফ্রন্ট আমরা আলোচনা করলাম সব কিছু, বাট নাও আই থিঙ্ক ইটস মোর ইম্পর্টেন্ট। আমাদের দেশে এখন একটা খুব ক্রিটিক্যাল সময়। সো আমার কাছে মনে হয় ইটস মানে মেক অর ব্রেক টাইম চলে আসছে আমাদের। একটা ট্রানজিশন পিরিয়ডের সামনে দিয়ে যাচ্ছি। হোপফুলি খুব সামনে আমাদের দেশে একটা ন্যাশনাল ইলেকশন হবে, which is very important for our stability, which is very important for our sovereignty, most importantly. So I hope, এবং আই এম প্রিটি কনফিডেন্ট বাংলাদেশের মানুষ এবং স্পেশালি ইয়াং জেনারেশনে যেহেতু আমি ওটা প্রতিনিধিত্ব করি, আমার কাছে মনে হয় দে উইল টেক দ্য রাইট ডিসিশন। অ্যান্ড যদি স্পেশালি কোনো স্পেশাল কনস্টিটিউশন কথা বলতে চান, আমার ওরকম ঢাকা 15 নিয়ে স্পেশালি কোনো কিছু নাই, বাট স্টিল সব কিছু নিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আই থিঙ্ক উইল হ্যাভ আ বেটার ফিউচার। অ্যান্ড ওই বেটার ফিউচারটা যদি আমার বাবার হাত ধরে আসে বা বিএনপির হাত ধরে আসে, দ্যাট উইল বি আ প্লাস পয়েন্ট ফর আস। দ্যাটস ইট। ওই যে আপনার কথা সূত্র ধরে বলতে চাই যে আপনি যেটা বললেন যে দ্য ফিউচার ইজ বিউটিফুল, হ্যাঁ সামনের দিন সুন্দর, ইনশাআল্লাহ সামনের দিন সুন্দর। আমাদের জন্য কিছু বলতে চান? আমাদের প্ল্যাটফর্মে এসেছেন, আমরা চেষ্টা করি আমাদের লাস্ট প্রশ্নটা এটা রাখতে। আমাদের জন্য কি বলে যাবে? না ফর শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং আস। অ্যান্ড আমি যখন ফার্স্ট এসে আপনাকে বলছিলাম যে আই লাইক দ্য নেম কাউন্টার ন্যারেটিভ, বিকজ এভরি ন্যারেটিভ শুড হ্যাভ আ কাউন্টার ন্যারেটিভ, যেটার আই থিঙ্ক এতদিন আমরা তো সবাই ন্যাশনালিস্ট পিপল। দ্যাটস আমার কাছে মনে হয় ওই কোনো দলীয় ইয়েতে না গিয়ে আমাদের বিগেস্ট পরিচয় হচ্ছে উই আর ন্যাশনালিস্ট, উই আর বাংলাদেশি ন্যাশনালিস্ট। সো এইটার সবচেয়ে বড় অভাবটা ছিল আমাদের কাউন্টার ন্যারেটিভ, যে ন্যারেটিভটা আমাদেরকে দেওয়া হতো। So thank you for that. So hopefully you guys are doing a great job and you'll continue to do so. সেম আপনার আমাদের জন্য কিছু বলে যেতে চাও? আমি একই কথা আমার ছেলে অলরেডি বলে দিয়েছে। হ্যাঁ, আপনারা আমাদেরকে কল করেছেন, এসছি। আপনাদের এই উদ্যোগকে আরও উত্তর ভালো করে করবেন। আমাদের যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা অ্যাজ এ ন্যাশনালিস্ট একই দল দেশের মানুষ এইভাবে কাজ করবো। অনেক ধন্যবাদ ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। Thank you so much. আমি বিদায় নিচ্ছি আজকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে ছিলেন সেজন্য ধন্যবাদ। নতুন পর্ব নিয়ে ফিরবো আবার। আল্লাহ হাফেজ।